আর আমি যখন বাথরুমে যেতাম খেয়াল করতাম বাথরুমে গেলে নিয়ে লাইটটা দপদপ করছে এবং আবার সেটা নিভিয়েও যেত। দুটো কুকুর, একটা বিড়াল এসে রাস্তার, কুকুর এসে বাড়ির মধ্যে মারা যায়। প্রতি শনিবার করে না একটা করে মাছ মারা যাচ্ছে, প্রতি শনিবার করে। সকালবেলা ঘুম থেকে করে দেখছি, রোববার দিন দেখছি মাছটা মারা গেছে। কোটরের ভেতর থেকে চোখটা তুলে নিলে যেমন হয় না, একটা মাছের পুরো ওরকম চোখটা পুরো তোলা। এই রুমের মধ্যে আমি ছাড়া যদি কেউ অন্য কেউ থেকে থাকো, আমাকে সেটা জানান দাও। আমি কথাটা বলতে জলের বোতলটা আমার চোখের সামনে থেকে পড়ে মাটিতে পড়লো, পড়ে খাটের তলায় গড়িয়ে চলে গেল। আর ওই দিনকার পর থেকে আমি এখনো পর্যন্ত আর ওই ছোটো রুমটাতে শোয়ার আমার সাহস হয়নি। আমি জানি, বুঝে গেছে যে আমার সঙ্গে কিছু একটা খারাপ হচ্ছে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন, এই ঘটনা আপনাদেরকে ভাবতে বাধ্য করাবে, সত্যিই কি বাস্তবে এমনটা সম্ভব? একটা মেয়ের জীবনে তার বিয়ে নিয়ে প্রচুর স্বপ্ন থাকে, কিন্তু সেই বিয়েই যখন তার জীবনকে পুরোপুরি নরক বানিয়ে দেয়। এমন কিছু অতিপ্রাকৃতিক শক্তি আছে যা তার জীবন থেকে সব কিছু কেড়ে নেয়। তার জীবনের এই মর্মান্তিক ঘটনা আজ পর্যন্ত সে যার কাছেই শেয়ার করতে চেয়েছে, ঠিক তখনই সেই মুহূর্তে ভয়ানকভাবে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। ইনফ্যাক্ট এই পডকাস্টের শ্যুট চলাকালীন বেশ কয়েকবার মেয়েটি অসুস্থ হয়ে যায়, যেটা আজকের পডকাস্টে আপনারা দেখতে পাবেন। আজকের এপিসোডে নিজের জীবনের কিছু ভয়ানক ও মর্মান্তিক ঘটনা শেয়ার করেছেন শ্রাবণী মণ্ডল। আজকের এপিসোড এই মুহূর্তে আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর তার সাথে লাইক বাটনটাও প্রেস করে দেবেন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে অথবা গল্পওয়ালা পরিবারের সাথে আপনারা শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত 10টা, আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে মারাত্মক একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। হ্যালো শ্রাবণীদি, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কোথা থেকে আসছো? বারুইপুর থেকে আসছি। বারুইপুর থেকে। ওকে, মানে অনেকটাই দূর থেকে আজকে এসেছি। তো তোমার জীবনের ঘটনাতে তো আজকে যাব, তবে তার আগে জানতে চাই তোমার ব্যাপারে একটু জানতে চাই। ঠিক আছে, যে তুমি কি করো, বা আজকে কেন তোমার এটা মনে হলো যে গল্পওয়ালাতে এসে তুমি তোমার লাইফের এইরকম যে প্যাথেটিক এক্সপিরিয়েন্স যেটা তুমি করছো দিনের পর দিন, মানে এরকম একটা সাধারণ মানুষের জীবনে তো এই ধরনের ঘটনাগুলো যে ঘটছে, তোমার লাইফেও ঘটছে। ঠিক আছে, তো তুমি কেন এই ঘটনাটা সবাইকে জানাতে চাইছো? আচ্ছা, আমি কেন বলছি, কারণ তুমি তো আমাকে ওভার ভয়েস আমাকে ঘটনাটা কিছুটা বলেছো, যেটা পুরোটা তুমি আমাকে জানাওনি। বাকিটা তুমি বলেছিলে যে তুমি গল্পওয়ালা পরিবারের সাথেই শেয়ার করবে। তো সেই অ্যাসপেক্টেই আমি জানতে চাইছি যে কি হয়েছিল একদম শুরু থেকে, সেটা তো আমি জানবোই। তবে তার আগে তুমি কি করো? ঠিক আছে, হঠাৎ করে তুমি গল্পওয়ালাকে কেন চুজ করলে, বা গল্পওয়ালা পরিবারের সাথে কেন শেয়ার করতে চাইলে, এটা একটু জানতে চাই। আমি একজন মেকআপ আর্টিস্ট, আচ্ছা, আর বিউটিশিয়ান, ট্রেনার। আচ্ছা, আমার বাড়িতে আমার একাডেমি আছে, ক্লাস নিই প্লাস কাজ করি যেটা। আর আমি তোমার চ্যানেলটাকে খুবভাবে ফলো করি, মানে দেখি, খুব ভালো লাগে দেখতে আমার, আর যার জন্যেই আমি তোমার কাছে এসেছি। ওকে, তো আজকে যে ঘটনাটা আমরা শুনতে চলেছি, এই ঘটনাটা কত বছর আগে শুরু হয়? আচ্ছা, তাহলে শুরু করার আগে আমি কিছু বিষয় বলে নিই, তাহলে ঘটনাটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমার বিবাহ সূত্রে আমি বারুইপুরে, বাড়ি আমার হচ্ছে জয়নগরে, মানে শ্বশুর বাড়ি বারুইপুরে। আচ্ছা, বিয়ে হয়েছে 2008 সালে, একদম শেষের দিকে। আর বিয়ে হওয়ার পর থেকে কিছুদিন 4-5 মাস বেশ ভালোই যাচ্ছিল। তারপর থেকে হঠাৎ করে আমার সম্পর্কটা কেমন যেন একটা মানে ছন্দপতন হয়ে গেল। তোমার হাজবেন্ডের সঙ্গে সম্পর্কটা ছন্দপতন হয়ে গেল, ঠিক যেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। আস্তে আস্তে এইভাবে যেতে যেতে 2010 সালে আমার মেয়ে হলো, মানে কন্যা সন্তান জন্ম নিল। কিন্তু তারপর থেকে দেখলাম যেখানে আমাদের সম্পর্কটা আরো ভালো হওয়ার কথা ছিল, মানে পুরোপুরি ডিটাচ হয়ে গেলাম দুজনে।
তোমার হাজব্যান্ডের সাথে? পুরোপুরি ডিটাচ হয়ে গেলাম। মানে কেন যে হলাম, অনেক মানে তার সঙ্গে সম্পর্কটা ঠিক করার আমি চেষ্টা করেছি, কিন্তু মানে কেন এটা হলো এটা আজও আমার কাছে অজানা, ওকে। আজও অজানা। যাই হোক, এভাবেই এখনো চলছে, নিজের স্ট্রাগল নিজে করে যাচ্ছি। এবার বলতে চাই আমার সঙ্গে কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। একটা ছোট্ট স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, জাস্ট 1 মিনিট সময় নেব। এতদিন তোমরা আমাদের ভৌতিক ঘটনা বা হরর পডকাস্ট ইউটিউব স্ক্রিনের ওপারে দেখেছো। কেমন হয় যদি তোমরা আমাদের সামনে বসে এরকমই রোমহর্ষক ঘটনা শুনতে পারো, তাও আবার পাহাড়ে? বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর ভৌতিক সব ঘটনা, পুরো জমে যাবে, তাই না? এরকমই একটা ট্যুর অর্গানাইজ করেছে শামিয়ানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যেই ট্যুরে থাকছে আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের পুরো টিম, আর তার সাথে স্পেশাল গেস্ট হিসেবে থাকছি আমি এবং তোমাদের সকলের প্রিয় দেবদীপ মিত্র। শুধু তাই নয়, আমরা তোমাদের জন্য নিয়ে আসছি নানান রকম সব সত্যি ভৌতিক ঘটনা, যা শুনলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠবে। এবং তার সাথে থাকছে বিভিন্ন হরর ইভেন্টস, আর তার সাথে বিভিন্ন মজার মজার ইভেন্টসও কিন্তু তোমাদের জন্য থাকছে। তাহলে কত তারিখে যাচ্ছি আমরা? 15ই মে বৃহস্পতিবার আমরা স্প্ল্যানেট থেকে বাসে উঠছি। এরপর 16, 17, 18 অর্থাৎ শুক্র, শনি, রবি আমরা 3 দিন 3 নাইট 4 ডেজ থাকছি পাহাড়ে। 19 তারিখ সোমবার আবার ফিরে আসছি স্প্ল্যানেডে। ও হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটাই বলা হলো না, কালিম্পংয়ের ঋষভ এবং কাফেরগাঁওতে। ট্রাভেল থেকে শুরু করে ওখানে গিয়ে খাওয়া দাওয়া সব কিছুর জন্য একটা প্যাকেজ করা হয়েছে। তবে বলে রাখা ভালো, একটা নয় 2টো প্যাকেজ থাকছে, একটা এসি আর একটা নন এসি। কারণ স্প্ল্যানেড থেকে আমরা যে যাচ্ছি আবার সেখানে ঘুরে যে স্প্ল্যানেডে ফেরত আসছি, তার জন্য 2টো বাস ঠিক করা হয়েছে, একটা এসি বাস আর একটা নন এসি বাস। তো যে যেটাই কমফোর্টেবল সে সেটা বুক করবে। বাকি ফুড অ্যান্ড লজিং পুরোটাই কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকছে, তাই কেউ মিস করো না। আমরা সবাই কিন্তু একসাথে ভীষণ মজা করব। ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, আর পিন কমেন্টেও শামিয়ানা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকছে। তাহলে দেরি কেন, আজকেই ফোন করো আর বুক করে নাও নিজের সিট। তাহলে দেখা হচ্ছে 15ই মে বাসে। আমি, শান্তদ্বীপ এবং দেবদীপ মিত্র সবাই থাকবো একসাথে, ভীষণ মজা করব। তাহলে চলো পডকাস্টে ফেরা যাক। প্যারানর্মাল কিছু ঘটনা ঘটেছে, সেটা শেয়ার করতে চাই। এই ঘটনাটা ঠিক শুরু বলবো 2024-এর একদম প্রথম থেকে। আচ্ছা, প্রথমে বলি বাড়িতে না 2024 একদম 24 আগের বছর, এই এতদিন আমি কোনো কিছু ফিল করিনি, আর কিছু হয়নি? কিছু মানে বুঝতে পারিনি। আচ্ছা, কিছু বুঝতে পারিনি, কিন্তু এই 2024 থেকে এটা হওয়ার কারণও একটা আছে, সেটা পরে আমি তোমাকে বলছি বোঝার কারণ। 2024-এর প্রথম দিক থেকে যেটা হয়, বাড়ির মধ্যে না মানে প্রচণ্ড একটা ঝগড়ার পরিবেশ তৈরি হয়। এতদিন যা ছিল ঠিক ছিল, কিন্তু এতটা ঝগড়াঝাটি পরিবেশে হতো না। প্রচণ্ড মানে কেউ কাউকে সহ্য করতে পারে না, মানে সবার মধ্যে একটা একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। মানে সব থেকে বড় কথা আমার ক্ষেত্রে যেটা পরিবর্তন হয়, আমি না প্রচণ্ড শান্তশিষ্ট হলে মানে কাউকে কোনোদিন কিছু মানে ছোটো বড়ো কথা বলিনি, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি মানে চলে এসেছিলো তখন, যে আমি না মানে খারাপ কথাটাকে মানে বড়োদেরকে তুই তাকারি করে কথা বলতেও দ্বিধাবোধ করতাম না গো। মানে তখন এমন একটা মানে আমার মধ্যে এমন একটা চেঞ্জেস এসেছিলো। এবার তারপর বাড়িতে না প্রচণ্ড ইলেকট্রনিক্সের জিনিসপত্র, যেমন মনে করো ফ্যান, ঘরে 14টা ফ্যানই খারাপ হয়ে যেত, গেছিলো, একটা সারাচ্ছে আর একটা খারাপ হচ্ছে, এইরকম হলো। ওয়াশিং মেশিন, ইনভার্টার, টিভি, ফ্রিজ, মিক্সার গ্রাইন্ডার সব, এবং বাড়ির যে ফিউজটা সেটাও পর্যন্ত সপ্তাহে 2 দিন করে মানে কাট হয়ে যেত, মানে এই রকম। আর তারপরে তোমার ওইগুলো হচ্ছে, তার সাথে সাথে এবার আমি যখন বাথরুমে যেতাম খেয়াল করতাম বাথরুমে গেলে গিয়ে লাইটটা দপদপ করছে, এবং আবার সেটা নিভেও যেত, এবং সেটা বাড়ির কারোর সাথে হতো না, একমাত্র আমার সাথেই হতো। আচ্ছা, হ্যাঁ, এবার এই রকম চলছে। আর তার সঙ্গে বাড়ির মধ্যে না, আর বাড়ির বাউন্ডারির ভিতরে 2টো কুকুর, একটা বিড়াল এসে রাস্তার কুকুর এসে বাড়ির মধ্যে মারা যায়। রাস্তার কুকুর আমার বাড়ির ভিতরে এসে মারা যায়। মানে এটার যে ওর সঙ্গে কোনো মানে যোগসূত্র আছে সেটা আমি প্রথমে বুঝে উঠতে পারিনি। এরকম হচ্ছে। এবার আমার না একটা কথা বলি, আমার মেয়ে না প্রচণ্ড পশু পাখি পছন্দ করে। তা ও বাড়িতে কী করেছে, ওই যে কাঁচের যে বড় বড় জার হয়, ছোট ছোট যে হাঁড়ি টাইপের হয় না ছোট, ওই রকম বিভিন্ন জারে জারে করে ও ডাইনিং টেবিলের ওপরে মাছ বসেছে, রঙিন মাছ, প্রায় 24 থেকে 26টা মাছ।
এবার সব মাছ একটা জায়গায়, আর কিছু কিছু মাছ যেমন ফাইটার মাছকে তো আলাদাই রাখতে হয়, ওরকম কিছু কিছু মাছ আছে সেগুলোকে আলাদা আলাদা করে রাখা। এবার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠে কি প্রথম কোনো জিনিস একটা পুষতে দেওয়া, আগে প্রথম ঘুম থেকে উঠেই সেটাকে দেখতে যাওয়া, ও তাই করতো। এবার প্রতিদিন যাচ্ছে, এবার দেখতে দেখতে কি হচ্ছে, প্রতি শনিবার করে না একটা করে মাছ মারা যাচ্ছে, প্রতি শনিবার করে। সকালবেলা ঘুম থেকে ওঠে দেখছি, রোববার দিন দেখছি মাছটা মারা গেছে। এবং এমনও হয়েছে মাছ খুঁজে পাচ্ছে না, ও তো প্রতিদিন গুনবে সকালে উঠে যে এই 24টা ছিল, তারপরে দেখছি 22টা, মানে এই কমে কমে আসছেই হবে, কিন্তু মানে মাছটা যে পাবো সেটাও পাচ্ছে না। এবার যাই হোক, এইরকম করতে করতে একদিন হয়েছে কি, একটা মাছ সকালবেলা ঘুমতে করে দেখি, মানে কি বলবো, মাছের চোখটা ঠিক মানে কি মানুষের কোটরের ভেতর থেকে চোখটা তুলে নিলে যেমন হয় না, একটা মাছের পুরো ওরকম চোখটা পুরো তোলা। অথচ আগের দিন মাছটা পুরো ঠিক ছিল, মাছটা কিন্তু সিঙ্গেল একটা জারেই রাখা। আচ্ছা, মাছটা পুরো সিঙ্গেল একটা জারেই রাখা। তাহলে যদি জানতাম দুটো মাছ একসাথে আছে, তাহলে একটা মাছ এফেক্টেড হতেই পারে মারামারি করে, কিন্তু ওই রকম সিঙ্গেল মাছই ওরকম হলো, এবং 2-3 দিন যাওয়ার পর মাছটা মারা গেল। আচ্ছা, চোখটা খুবলে যাওয়ার পরেও মাছটা ছিল? 2-3 দিন বেঁচে ছিল, আর ঠিক মারা গেল তো গেল শনিবার রাত্রে, রোববার সকালে উঠে দেখলাম। তখনও পর্যন্ত আমি বুঝিনি কিন্তু এটা প্যারানর্মাল কোনো কিছু হচ্ছে। এই সিমটা সাধারণত দিকে কেউ এটা মানতেও চায় না, বা কেউ এগুলো একসেপ্টও করে না, কারণ কেই বা ভাববে যে এটার পেছনে কোনো রকম ভৌতিক কারণ আছে। যাই হোক, তারপর কি হলো? মাছের কথাই বলি আবার, একটা মাছ এরকম সকালে উঠে আর একদিন দেখছি তার লেজার দিকে এতটা অংশ নেই, পুরো কাঁটাটা বেরিয়ে আছে। সেই মাছটাও সিঙ্গেল, ওটা একটা সিঙ্গেলই রাখা। ভাবো তুমি, এটা সাংঘাতিক। মাছটার 3 ভাগের 1 ভাগ অংশ নেই, পুরো লেজের দিক থেকে পুরো কাঁটাটা পুরো দেখা যাচ্ছে, মাছটা নড়তে পর্যন্ত পারছে না। ওই 4-5 দিন বেঁচে থাকার পর ঠিক শনিবার দিনই মারা গেল মাছটা। তারপর আর ওই মাছের গল্পতে হলো ওই করে করে মাছ সব শেষ, মাছ আর নেই, এইরকম যাচ্ছে। তারপরও একটু জল দেবে? আমি বলছি তো, আমার এখান থেকে পুরো কি হচ্ছে আমি তোমার বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তোমার ইমিডিয়েট এই জিনিসগুলো কিওর করা উচিত খুব তাড়াতাড়ি। আমি না একটা সিঙ্গেল রুমে থাকি। এবার ওই সিঙ্গেল রুমটার খুব সুন্দর ছোট্ট রুম, কিন্তু হলে কেউ তার 3 দিকে পুরো বারান্দা। আর ওই রুমটার দরজা খুললেই সামনে আমার বজরংবলী, মানে আমি বজরংবলীর ভক্ত। রোজ বজরংবলী মানে পুজো করা, হনুমান চল্লিশা পাঠ করা এবং মন্দিরে যাওয়া, এটা আমার নিত্য কাজ। মানে আমি যেমন কি বলবো, নিজেকে ভালোবাসি, ঠাকুর, মানে আমার সবসময় নিজের কাজ আর ঠাকুর নিয়ে আমি থাকি। তুমি একটা কথা বললে যে তুমি একটা সিঙ্গেল রুমে থাকো, আচ্ছা এটা কি এখনো? কত বছর ধরে রয়েছো? ওই বিয়ের পর ধরে নাও 11 সাল থেকে। 2011 সাল থেকে? 11 সাল থেকে। ওকে, এখনো কি তুমি তোমার শ্বশুর বাড়িতেই থাকো? হ্যাঁ, শ্বশুর বাড়িতেই থাকি। আচ্ছা, তারপর? এবার ওই রুমে যখন আছি রাত্রে করে, এবার আমার একটা সমস্যা হয়েছিল মাঝে, যেটা হচ্ছে প্রচণ্ড না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো। মানে খেতে পারতাম না, আর খেতে পারতাম না বলতে কি, ওই যেমন করে লাঞ্চ করতে হয় লাঞ্চ করি, ডিনার করতে হয় এরকম করি, এইটুকানি, মানে খুব বেশি মানে খেতে পারতাম না। আর খিদের জিনিসটা চলে গেছে। আর মানে তুমি এখন আমাকে যেমন দেখছো, আমার গায়ের রঙ এর থেকেও ফর্সা, আর সেটা হচ্ছে একদম পুরো মানে একদম সেই নেই, সেই রঙটা আমার মধ্যে আর নেই। আর চোখ টোক পুরো মানে ডার্ক সার্কেল হয়ে, মানে দেখতে প্রচণ্ড বাজে হয়ে গেছে, হয়ে যাচ্ছিলো। আর একটা জিনিস হচ্ছিলো কি, ঘুমের সমস্যা, সারা রাত পুরো জেগে থাকতাম। আর যদি কোনো দিন আমি রাত্রে ঘুমিয়ে পড়তাম তাহলে ওই 1টা-1.5টা, কিন্তু হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যেত এবং ফোনটা দেখতাম কটা 3টে, একদম ডট 3টে আমার ঘুম ভেঙে যেত, কেন আমি জানি না। আচ্ছা, এবার ওটা আমি ছোটো রুমটাতে একা শুয়ে আছি একদিন রাত্রিবেলা। এবার হঠাৎ করে আমি খেয়াল করছি ওই বারান্দাতে না প্রচণ্ড একটা মানে ছোটো প্লাস্টিক জাতীয় কিছু হাত দিয়ে করলে, বা যদি ইঁদুর টিঁদুর হয়তো খাবার টাবার কিছু, মানে প্লাস্টিকের মধ্যে ঢুকে যাওয়ার যে আওয়াজটা হয় না, ওই রকম আওয়াজ হচ্ছে।
এবং সেটা কন্টিনিউ প্রতিদিন হচ্ছে, প্রতিদিন। আমি না কারণটা বুঝে উঠতে পারছি না যে কেন হচ্ছে। আর ওই বারান্দাতে আমাদের ওই মাসকাবারি দোকান বাজারগুলো একটা বালতি করে, মানে ঢাকা দেওয়া বালতিতে রাখা থাকে। আমি ভাবছি হয়তো সেটা বার করতে গিয়ে হয়তো কিছু তো জিনিস মাটিতে পড়ে, সেটা থেকে হয়তো মানে খেতে এসছে। কিন্তু এই আওয়াজটা প্রায় 1 মাস 1.5 মাস কন্টিনিউ চলছে। ওই আওয়াজটা আস্তে আস্তে আমার রুমের মধ্যে চলে এলো। রাত হলেই? হ্যাঁ, রাত হলেই। সারা দিন কিন্তু কোনো প্রবলেম নেই, সন্ধেবেলাতেও নেই, রাতের বেলা ওই প্রবলেমটা, মানে ওই আওয়াজটা শুনতে পেতাম, শুধু ওইটুকানি, আর কোনো কিছু নয়। এবার ওই আওয়াজটা আস্তে আস্তে দেখলাম আমার রুমে হচ্ছে। এতদিন বাইরে হচ্ছিল, আস্তে আস্তে রুমে হচ্ছে। এবার তখন আমি আমার যে ফ্রেন্ড আছে, 2-1টা ফ্রেন্ডের কাছে এরকম বলি, তখন তারা কি বলে যে তুই বড্ড চিন্তা টিন্তা করিস তো, তার জন্য হয়তো এরকম হচ্ছে, অত চিন্তা করিস না, সবসময় এরকম চিন্তা ভাবনা করিস না, মনটাকে কর। আর তুই একটা কাজ করতো, মানে হনুমান চল্লিশা চালিয়ে তো দেখ তো কী হয়। এবার আমি কি করেছি, আওয়াজটা একদিন হচ্ছে, হনুমান চল্লিশা চালিয়েছি। তুমি বললে বিশ্বাস করবে না, যেই চলছে আওয়াজটা স্টপ হয়ে যাচ্ছে। আমি তখন কি করছি, ফোনটা স্টপ করে দিচ্ছি। যেই ফোনটা মানে আওয়াজটা বন্ধ করছি, আবার দেখি সাউন্ডটা হচ্ছে। আচ্ছা, এইরকমভাবে চলতে চলতে এবার আমি তখন হচ্ছে কী করলাম, মানে আমি কিন্তু ওই রুমেই আছি। এবার মাঝে মাঝে কী হতো বলো তো, একটু ভয়ে কী করতাম, ডাইনিংয়ে গিয়ে শুতাম, বা ডাইনিংয়ের পাশে যে রুমটা আছে সেই রুমেও গিয়ে শুতাম, কিন্তু ঘুমোতে পারতাম না। মানে যেহেতু আওয়াজটা হচ্ছে, একটু মনে মনে ভয়ও লাগতো। এবার যার জন্য কী করতাম, ওই কতক্ষণ জেগে থাকবো বলো, একটা মানুষ কতক্ষণ জেগে থাকতো, তাও ওই আওয়াজটা হয়েই যাচ্ছে কন্টিনিউ, কোনো থামার নাম নেই। মানে এই রাত্রিবেলা 12টা 12:30 থেকে যদি শুরু হয় তো সারা রাতই হয়ে যাচ্ছে। স্বাভাবিক তো মানুষের তো ভয় লাগে না, যে কি হচ্ছে বুঝতে পারছি না। এবার এরকম করতে করতে একদিন কি হয়েছে, মানে আমি কি করেছি, আমার দাদা, উনি আমার গুরুদেব, পরে ওনার কাছে দীক্ষা নিয়েছি, তা ওনার কাছে যেতে উনি তখন আমাকে বললেন যে তুই দেহ বন্ধ কর। দেহ বন্ধ করার মন্ত্রটা আমাকে শিখিয়ে দিলেন, এবং আমি প্রতিদিন দেহ বন্ধ করতাম। এবার ওটা করার পরে একটা মনে আমার সন্দেহ আসে যে দেহ বন্ধ কাদেরকে করতে বলে, নিশ্চয়ই কোনো একটা কিছু তো প্রবলেম বাড়িতে আছে, না হলে উনি তো আমাকে দেহ বন্ধ করতে বলবেন না। তা সেই হিসেবে একদিন কি হয়েছে, আমি ঘরের মধ্যে রাত্রে বসে আছি, দেখলাম আওয়াজটা বাইরে থেকে, যেমন বললাম না ঘরে চলে এসছে, ঘরে হচ্ছে। আমি বিছানার উপরে, মানে বিছানার মধ্যে বসেছি, উঠে না শুয়ে উঠে বসে আমি বলছি যে এই রুমের মধ্যে আমি ছাড়া যদি কেউ অন্য কেউ থেকে থাকো, আমাকে সেটা জানান দাও। আমি কথাটা বলতে আমার মানে রুমের পাশে একটা ছোট বইয়ের র্যাক আছে, তারপরে জলের বোতল ছিল, জলের বোতলটা আমার চোখের সামনে থেকে পড়ে মাটিতে পড়লো, ওরে খাটের তলায় গড়িয়ে চলে গেল। তুমি এই কথাটা বলার পরেই ওকে, তখন আমি আরও নিশ্চিত হয়ে গেলাম যে ঘরে কিছু একটা ব্যাপার আছে। নাহলে তো গুরুদেব আমাকে দেহ বন্ধ করতে বলতেন না। ওই যেই পড়ে গেছে, আমি সাথে সাথে দরজা খুলে বেরিয়ে পাশের রুমে চলে গেছি, আরও ঘরে থাকার আমার সাহস হয়নি। তো যাই হোক, এরকম করে গেল। এইভাবে যেতে যেতে আমি একদিন ডাইনিংয়ে শুয়েছি, ডাইনিং টেবিলের ওপরে রাত্রিবেলা এত আওয়াজ হচ্ছে যেন সে তোলপাড় করে দিচ্ছে। মানে সে জল, মানে যে খাবারের যে চুবড়িগুলো রাখা, জলের বোতল রাখা, যে যেন কী হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি মনে সাহস নিয়েছি কি আমার তো দেহ বন্ধ করা হবে, তুই যা পারিস, মনে মনে ভাবছি তুই যা পারিস কর, আমার তো কিছু হবে না, আমার তো দেহ বন্ধ করা আছে। কিন্তু তোমাকে একটা পরে কথা বলবো, দেহ বন্ধটা আমি ভুল করতাম। দেহবন্ধন করার একটা প্রপার নিয়ম আছে, সেটা আমি পুরো আমাকে গুরুদেব বলেছিলেন, কিন্তু আমি না সঠিকভাবে তখন কি মাইন্ডে ছিলাম আমি জানি না, সেই জিনিসটা আমি ভুল করতাম। তা যাই হোক, ওরকম হয়েছে, কিন্তু আমার তখন আমার উপরে কিছু হয়নি। এবার ওইভাবে চলতে চলতে মে মাসের 9 তারিখ বৃহস্পতিবার রাত্রিবেলা আমি শুয়ে আছি। মে মাসে কীরকম গরম পড়েছিল, 2024 প্রায় 40-42 টেম্পারেচার চলে এসেছিল। এবার আমার ওই ছোটো রুমটা না, এরম যেদিকে মাথা করে ওইদিকে পাশের ঘরটার দেওয়াল, আর পায়ের দিকটা কাঁচের একটা জানালা, আর তারপর বারান্দার পুরো স্লাইডার, পুরো খুলে দিলে একদম বাইরের রাস্তা মেন রোড, হাওয়াটা আসতো। তো শুয়ে আছি ওই দিনকে রাত্রে, এমন মানে শুতেই আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে ওরকম ঘুম আমার কোনো দিন পাইনি। মানে শুয়েছি, সাথে সাথেই ফোনটা রেখে আমি ঘুমিয়ে পড়েছি। এবার যখন আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে আমি কটা বাজে আমি মানে বলতে পারবো না, আমি ফিল করলাম যে কোনো একটা ঠান্ডা জিনিস, ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা, মানে সে ঠান্ডা মানে বলে বোঝাতে পারবো না, ঠান্ডা জিনিস ঠিক পায়ের দিক থেকে আস্তে 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 জিনিসটা উঠছে, খুব স্লোভাবে উঠছে। আর ওই সময় কোনো একটা পুরুষ কণ্ঠ আমার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলছে, দুটো একদম সেম টাইমে হচ্ছে।
পুরুষ কণ্ঠ কানের কাছে ফিসফিস করে বলছে, কি বলছেন আমি সেটা বুঝতে পারিনি। আর আমি ঠিক শুয়ে আছি একদম সোজা হবে, এইভাবে আমার হাতটা আছে আর বাঁ পায়ের ওপর ডান পাটা আছে। ওইটা হতে আমি তো বুঝে গেছি যে আমার সঙ্গে একটা খারাপ কিছু হতে যাচ্ছে। তৎক্ষণাৎ আমি একদম পাটা কী করেছিল এইভাবে নামিয়ে দিয়েছি। দিতে না আমার পাটা না কারোর সময় যেন কী হলো, একটা শর্ট লাগলে যেমন হয় ওরকম। দরজা খুলে আমি বেশি পাশের ঘরে একদম ছুটে চলে গেছি। আর ওই দিনকার পর থেকে আমি এখনো পর্যন্ত আর ওই ছোটো রুমটাতে শোয়ার আমার সাহস হয়নি গো। আমি জানি, বুঝে গেছি যে আমার সঙ্গে কিছু একটা খারাপ হচ্ছে। যাই হোক, গেলাম পাশের ঘরে, মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছি, গাটা পুরো কাঁটা দিচ্ছে। সমানে ভাবছি যে মানে কানের কাছে ওই যে কথাটা বললো ওটা কী বললো সেটা আমি কিন্তু বুঝতে পারলাম না, কিন্তু কিছু একটা বললো, কিন্তু ওটা বলাতে কিন্তু আমার ঘুমটা ভেঙে গেছে। এবার কি করলাম যে আমি যা রাত্রিটা যা হোক করে কাটিয়েছি, পরের দিন আমি ভাবছি যে গুরুদেবের কাছে তো আমাকে যেতেই হবে। তা পরের দিন ঠিক সন্ধেবেলা 6টা, বারুইপুর লেডি স্পেশাল যেটা যায়, কলকাতা শিয়ালদা থেকে লেডি স্পেশাল হয়ে আসে, তারপর জেনারেল হয়ে ওদিকে যায় ডাউনের দিকে। তা আমি যাবো বলে বাড়ি থেকে, সেদিনকে ক্লাস ছিল, বাড়িতে ক্লাস করিয়ে 6টার সময় আমি বেরোচ্ছি। এবার আমাদের মানে সিঁড়িটা কেমন জানো তো, মানে স্কোয়ার বারের আর ওপরে কাঠের ফ্রেম দেওয়া, চওড়া সিঁড়ি। তা আমি যখন নামছি ঠিক 6টা বাজে, আমি কি মনে হয়েছে না যে আমি সিঁড়িটা শুধু ধরেছি, পিছন থেকে সজোরে একটা ধাক্কা। আমি ওই ধাক্কা দেওয়াতে যা সামনের দিকে এরকম ঝুঁকে গেলাম। তুমি সিঁড়িটা না ধরতে দাও, আমি পুরো একদম পড়ে গিয়ে শেষ সেদিনকে, মানে এত জোরে ধাক্কাটা পিঠে দিয়েছে। আমি না পিছন দিকে তাকাইনি, কোনো কিছু পিছন দিকে ঘুরিও নি, পুরো সিঁড়িটা ধরে যতটা নামার ধরে নেমে পুরো আমি ঘর থেকে বেরিয়ে চলে গেছি। পরের দিন সকালবেলা গুরুদেবের সামনে গিয়ে দাঁড়িয়েছি, আমাকে কিচ্ছু বলতে হয়নি, উনি পুরো বলে দিলেন আমাকে যে তোমার উপরে জিন চালনা করা হয়েছে এবং এর শেষ পরিণতি মৃত্যু, যেটা মেন কথা, মানে যেভাবে চালনা করাটা হয়েছে। তা উনি বলছে তুই দেহ বন্ধ করছিস না? আমি বলছি হ্যাঁ আমি তো করছি। তো বলছে বল দেখি। বলাতে আমি ভুল বললাম। তখন উনি বলছে ঠিক করে দেহ বন্ধটা করো আর ঠিক হয়ে যাবে, তো চিন্তা করতে হবে না। তা আমি তখন অনেকে জিজ্ঞেস করেছি, আমি দাদা তো এইটা তো মানে আমি তো পায়ের দিক থেকে একটা জিনিস উঠছিল বুঝতে পারলাম, কানের কাছে যেটা ছিল সেটা কী ছিল? তুমি কি কাউকে পাঠিয়েছিলে আমার সুরক্ষার জন্যে? বলছে তুই যা মনে করবি তাই। আমি যে ওই কবার তার আগে গুরুদেবের কাছে গেছিলাম, যে গিয়ে দাদাকে বলতাম তো যে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, উনি সেটাতে বুঝে গেছিলেন। শুধু মানে আমি যে ভয় যাতে না পাই সেই হিসেবে উনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে ঠিক আছে তোর কিচ্ছু হবে না, কিন্তু উনি হয়তো বাড়িতে কাউকে দেখার জন্য বা আমার সুরক্ষার জন্য পাঠিয়েছেন, এটা পরে আমি বুঝতে পেরেছি। আর এর আগে একটা ঘটনা আমি মিস করে গেছি, যখন আওয়াজ হচ্ছে, ওই আওয়াজ হতে হতেই মাঝে একদিন না রাত্রিবেলার দরজায় এরম দুবার টোকা পড়েছিল। এবার ওইটা হওয়াতেও আমি গুরুদেবের কাছে গেছিলাম, উনি একটা জিনিস আমাকে করতে বলেছিলেন, দরজায় আমার এখনও লেখা সেটা। ওটা হওয়াতে আওয়াজটা আর ওই দরজায় টোকাটা কিন্তু পুরো বন্ধ হয়ে গেছিলো। আচ্ছা, সামান্য একটা শব্দ লেখাতে, একটা ওই সিঁদুর, একটু হলুদ আর ঘি দিয়ে একটা শব্দ উনি আমাকে লিখতে বলেছিলেন, সারা বাড়ির দরজা জানালা সব দিকে লিখেছিলাম, ওটা লিখে দিয়েছিলাম। তারপরে কিন্তু পায়ের আওয়াজটা আর দরজার টোকাটা পুরো বন্ধ হয়ে গেছিলো। এই যে ঘটনাগুলো তোমার সাথে ঘটছিল তোমার শ্বশুর বাড়িতেই ঘটছিল, তো তুমি তোমার শ্বশুর বাড়ির কাউকে জানাওনি? জানাইনি বলতে গেলে প্রথম তো বুঝে উঠতে পারিনি কি হচ্ছে। তারপরেও যখন মানে ঘটনাগুলো বললাম, ওরা মানে পরবর্তীকালে আমি বলছি ওদের রিয়াকশানটা কী ছিল। এরপরেও অনেক কিছু আমার সঙ্গে হয়েছে, যখন ওদেরকে আমি বলেছি তখন ওরা উল্টে আমার ওপর দোষারোপ করেছে, আমি পাগল, মানে এরকম বলেছে, আমার মাথা খারাপ হয়ে ডিনারেলে ছিল। হ্যাঁ, যে আমার মাথা খারাপ হয়ে গেছে, পাগল, তোকে এবার ডাক্তার দেখাতে হবে, এরকম একটা মন্তব্য করা। ওকে, এবার ওইটা হওয়ার পর তা গুরুদেব যা প্রোটেকশান দিয়ে দিল, আমি সব কিছু করতাম, মন্ত্র জপ করা যা কিছু করতাম। আর আমার তো যেমন বজরংবলী নিত্যদিনের সেবা, সেগুলো তো আমি চালিয়ে যাচ্ছিলাম, বেশ দিন কত ভালো ছিলাম জানো। তারপর থেকে হঠাৎ তো আমি এবার ছোটো রুম থেকে কিন্তু পাশের রুমে চলে এসেছি, ছোটো রুমে শোয়ার আমার কিন্তু সাহস আমার ওই দিনকার পর থেকে হয়নি। আমি তো বুঝে গেছি যে ওর থাকলে আমি তো শেষ পুরো, আর ওটা যদি আমার ওপর একবার কবজা করে নেয় তো আমার নিজের মধ্যে নিজে থাকবো না আমি। যাই হোক, এবার পাশের রুমে একদিন শুয়েছি রাত্রিবেলা, হঠাৎ করে দেখছি না আমার প্রচণ্ড টয়লেটের সমস্যা হচ্ছে। মানে কি, রাত্রে এমনিতে তো জেগে থাকলে সেটা 2-3 বার তো ওয়াশরুমে যাওয়ার সমস্যা হয়, সেটা দেখতে পাচ্ছি বেশি হচ্ছে, 7 বার 8 বার 9 বার এরকম একটা হচ্ছে। তা আমি একটা আমার বান্ধবীকে বলি যে দেখ না এরকম হচ্ছে, ও তখন বলে তুই সবসময় চিন্তা ভাবনা করিস, আর আমার মনে হয়তো সুগার হয়েছে, একটু টেস্ট করিয়ে নে।
তা করাচ্ছি বললেই তো আর সাথে সাথে হয় না। এভাবে 1 সপ্তাহ কেটে গেছে, প্রতিদিনই তাই করছি, ওই বারবার রাত্রিবেলা করে এরকম টয়লেটে যাওয়া। আর আমার একটা বাজে অভ্যেস, বলে ভালো কি জানি না, আমি মানে টয়লেট থেকে বেরিয়ে এসে আবার জল খাই, ওয়াশরুম থেকে এসেই। আচ্ছা, যার জন্য কি হয়তো আবার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজনটা পড়ছে। তো যতবারই যাব বেরিয়ে আমাকে জল খেতেই হবে এরকম। তা যাই হোক, এবার একদিন কি হয়েছে, আমি রাত্রিবেলা ওয়াশরুমে গেছি। ওয়াশরুম থেকে বেরিয়ে জাস্ট বাইরে বেরিয়ে এসে পাটা আমি মুছছি, তখন আমার এত জোরে টয়লেট পাচ্ছে যেন মনে হচ্ছে আমি 5-6 ঘন্টা টয়লেট করিনি। সবে আমি ওয়াশরুম থেকে ঘুরে বাইরে পাটা মুছছি, তারপর সাথে আমি বুঝে গেছি যে ওটা ওর সঙ্গে ঘটনার সঙ্গে রিলেটেড। আমি বাইরে মানে ঘরে চলে এসে শুয়ে আছি। আমি তারপরের দিনকে মানে রাত্রে জেগে তো ছিলাম, ঘুমোতে পারিনি। আর কি করেছি, অত জোরে টয়লেট পাচ্ছে তো আমি প্রচণ্ড না চেপে চেপে শুয়ে আছি, রাত্রে যা হয় হবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি পুরো নর্মাল। একটা মানুষের সারা যদি টয়লেট চেপে থাকে তাহলে সকালে ওটাতে একটা প্রবলেম হয়, আমার কিচ্ছু হয়নি। সকালে যখন উঠেছি পুরো নর্মাল। তার মানে ওটা কিন্তু টয়লেট পাওয়া ছিল না আমার, জাস্ট রুম থেকে বার করার জন্য এরকম। মানে যেহেতু ওই সবার মেয়ের সঙ্গে গিয়ে আমি রুমে শুয়েছি, আমাকে রুম থেকে টেনে বার করার জন্য ওই জিনিসটা হচ্ছে। আমি রাত্রিবেলা মানে তারপরের দিন সন্ধ্যেবেলা গুরুদেবকে জানাই, ফোন করে জানাই। আর উনি না এই সমস্যাগুলো হওয়ার পর থেকে উনি সবসময় ফোনটা রিসিভ করতেন। উনি বুঝে গেছিলেন তো আমি সমস্যায় আছি, উনি খুব ব্যস্ত মানুষ। তা উনি আমার ফোন রিসিভ করতেন। তা ওনাকে বলতে উনি তখন কী করলেন যে একটা জিনিস আমার হাতে লিখতে বললেন আর কিছু মন্ত্রপাঠ। একটা একটা করে সমস্যা হচ্ছে, উনি গার্ড দিয়ে যাচ্ছেন, মন্ত্র বাড়ছে, মানে যেগুলো জপ করতে হয় মন্ত্র সংখ্যা বাড়ছে, এরকম হচ্ছে। তো ওটা হওয়ার পর কিন্তু কমে গেল। যেই হাতে সংখ্যাটা লিখলাম আর মন্ত্রটা জপ করলাম, তারপর থেকে আর একটা দিনের জন্য এই সমস্যাটা হয়নি। যদি আমার মনেরই ভুল হয় বা আমার যদি শারীরিক সমস্যা হয় তাহলে কি এটা হতো? কখনোই এটা হতো না। আবার কিন্তু আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়তো, কিন্তু তারপর থেকে একটা দিনের জন্য হয়নি। এবার তারপর ওনার কাছে আমি না, যার জন্যে কী হতো যে এতটা প্রবলেমে আছি বলে প্রায় প্রতি শনিবার মঙ্গলবার করে ওনার কাছে যেতাম। যেহেতু এতটা প্রবলেমে আছি আর কোনো দিন এই পরিস্থিতিতে আমার তো জীবনে এতটাই প্রবলেম, তারপর আবার এই যে সমস্যাটা শুরু হয়েছে, এটা আমি কী করে মানে প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, যার জন্য সবসময় আমি ওনার কাছে যেতাম। তা উনি তখন আমাকে বলেছিলেন যে তোকে মানে ধুনো যে পরিয়ে দেয় না, মন্ত্রপুত করে দেয়, তা উনি আমাকে দিয়েছেন। তা আমি কী করেছি, ওই যেহেতু টয়লেটে ওই সমস্যাটা হচ্ছিল, এবার আমি কী করেছি, সন্ধ্যেবেলা ধুনোটা এমনি আমি নিত্যদিন সকাল সন্ধ্যে ঘরে ধুনো দিই, এবার ওই ধুনোর মধ্যে ওই ধুনোটা একটু মিশিয়ে দিয়েছি, দিয়ে আর কী করেছি, বাথরুমের বাইরেটা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আর ধোঁয়াটাকে বাথরুমের মধ্যে এরকম দিচ্ছি। আমি যদি কেউ কিছু থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। এবার ওখানটা দিচ্ছি আর আমি দেখছি আমার মেয়ে, আমি যে ছোটো রুমটায় থাকতাম, যে মেয়ে ওই রুমের মধ্যে ঢুকে জাস্ট গেল। মানে যে জামাটা পরেছিল সেই জামাটা পরে জাস্ট সাইড পেস্ট, মানে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি ওরকম দেখিনি, জাস্ট ঢুকে গেল। এবার ওই রুমটা মানে তুমি বাথরুমে যখন ধুনোটা দিচ্ছিলে, ওই ধুনোটা দেওয়ার সময় তুমি দেখতে পেলে তোমার মেয়ে ঢুকে গেল। হ্যাঁ ওকে, হ্যাঁ, মানে ওই ছোটো রুমটাতে ঢুকে গেল। এবার তারপর হচ্ছে কি রান্নাঘর, শাশুড়ি মার ঘর, শাশুড়ি মার ঘরের পাশেই একদম আমাদের ডাইনিংয়ের পাশের রুমটার দরজা। তা যখন শাশুড়ি মার ঘরে দিচ্ছি, আমি দেখছি যে মেয়ে আবার গেল, ও আবার ওই ছোটো রুমটাতে ঢুকলো। ও যখন ছোটো রুমটাতে আবার ঢুকলো, আমার তখন কি মনে হলো জানো তো, যে ও আমার ফোনটা থেকে নিশ্চয়ই মানে ফোনটা নিয়ে কিছু একটা দেখার জন্য, ওই আমি যেহেতু কাজ করছি ওই সুযোগে আমার ফোনটা নিয়ে দেখে আবার মা কাজ করছে, ওই তাহলে আবার আমি গিয়ে ঘরের মধ্যে ফোনটাকে রেখে আসবো, ওই একটা, এটা আমার মাইন্ডে এসছে। ধুনোটা দিতে দিতে যেই আমার ওই ডাইনিংয়ের পাশের রুমটাতে দিচ্ছি, দেখি মেয়ে বিছানার ওপর বসে আছে। যেই রুমে ঢুকেছিল তোমার মেয়ে সেই রুমে নয়? না, মানে আমি যে এতক্ষণ দেখলাম যে ও ছোটো রুমে দুবার ঢুকলো, আদেও ওটা ছিলই না। মানে আমাদের ডাইনিংয়ের পাশে একটা রুম, তারপর ওয়াশরুম আর কিচেনের সামনে আর একটা রুম, আর একটা ছোটো রুম যে রুমটাতে আমি থাকতাম। আমি দেখলাম ছোটো রুমে ওকে দুবার ঢুকতে দেখলাম। আর তারপর যখন ডাইনিংয়ের পাশের রুমটাতে আমি ধুনোটা দিচ্ছি, মানে দেবো বলে এসছি, দেখি ও ওই রুমটাতে বসে আছে তখন। অথচ তার 1 মিনিট আগে দেখলাম ওই ছোটো রুমটাতে ঢুকছে, দুবার দেখলাম, কিন্তু ওখান থেকে তুমি ওকে বেরোতে দেখিনি, ও বসে আছে। সাংঘাতিক তো। তখন একদম পুরো আমার হাত পা পুরো কাঁটা দিয়ে দিয়েছে। এতদিন যা হচ্ছে আমি তো কোনোদিন দেখিনি। মানে আমি সাথে সাথে ধুনুচিটা রেখে গিয়ে বিছানায় গিয়ে পুরো বসে পড়েছি।
ওটা দেখার পর তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে গিয়ে ওদিনকে আমি আর ওই ঘর থেকে আর বেরোইনি। আর মেয়ে বারবার জিজ্ঞেস করছে কী হয়েছে তুমি, মানে একটা মানে চিৎকার করে উঠেছি। মেয়ে বলছে কী হয়েছে কী হয়েছে, আমি ওকে কিছু বলিনি এই কারণেই, কারণ ও না শুনলে তো ও হচ্ছে মানে ও তো একটা ভয় পেয়ে যাবে, ছোটো বাচ্চা। আমি যেন কিছু বলিনি, নিজের মধ্যেই নিজে চেপে রেখে দিয়েছি। এইভাবে মানে কিছুদিন চলতে চলতে মানে নিত্য নতুন ঘটনা আমার সাথে ঘটেই যাচ্ছে, আর গুরুদেব সেটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবার হয়েছে কি, একদিন ওটা আমি গুরুদেবকে জানিয়েছিলাম যে দাদা আমি এরকম দেখেছি। তা উনি তো বলছি না যে একটা করে যা হচ্ছে সব একটা করে প্রবলেমের মেটানোর জন্য একটা করে বলে দিচ্ছে। এই করতে করতে এখনও পর্যন্ত আমি মোট 6টা মানে মন্ত্র পাঠ করতে হয়। প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমাকে 6টা মন্ত্র পাঠ করতে হয়। একদিন রাত্রিবেলা হয়েছে, আমি শুয়েছি, আর শোয়ার পরে এবার ঘুমায়নি, 5টা মন্ত্র সবে পাঠ করেছি। মেয়ে বলছে ঘরে প্রচণ্ড মশা, মা তুমি একটু হালকা করে ধুনো দাও। তা বলে আমি কি করেছি, ওই ঠাকুরঘরে যেহেতু ধুনোচিটা রাখা, ওখান থেকে ধুনোটা দিয়ে নিয়ে আর ঘরের মধ্যে বসি, আর ওই যে মন্ত্র পড়া যে ধুনোটা গুরুদেব দিয়েছিলেন ওটা জাস্ট একটুখানি মানে ধুনো দিয়েছি, মানে যে প্রচণ্ড ধোঁয়া করে দেওয়া সেটা নয়, জাস্ট একটু গন্ধ স্মেলটা হবে এইরকম। তা ঘরে দিয়েছি, দিয়ে এবার আর ভালো লাগছে না, বিছানায় শুয়ে শুয়েই মন্ত্রটা পাঠ করছি, শেষ মন্ত্রটা। আর ওটা প্রচণ্ড বড়, আর 21 বার পাঠ করতে আর প্রচণ্ড বিরক্তও লাগে, ভালো লাগে না গো, যে সবসময় প্রতিদিন এত কিছু রিচুয়ালস পালন করতে হচ্ছে নিজেকে প্রোটেক্ট করার জন্যে। মানে নিজের প্রতি নিজে একটা অধৈর্য হয়ে গেছি। তা সেদিনকে শুয়ে আছি কীভাবে জানো, মানে পায়ের পাতাটা বিছানার উপর রেখে আর একটা পা হাঁটুর ওপরে দিলে যেমন হয় না, ওভাবে রেখে আর বুকের ওপরে হাতটা দিয়ে শুয়ে শুয়ে মন্ত্রটা পাঠ করছি। চোখটা বন্ধ করেই আছি, পাঠ করতে করতে হঠাৎ আমার মনে হচ্ছে যে আমার ঘরটা না পুরো, চোখ বন্ধ করেই আছি, যে ঘরটা পুরো ধোঁয়ায় ভরে গেছে পুরো, মানে চোখ বন্ধ করেও হয় না, যেমন তুমি চোখ বন্ধ করে লাইট জ্বলছে কি জ্বলছে না সেটা বোঝা যায়, সেরকম আমি বন্ধ করে মানে ফিল করছি ঘরটা পুরো ধোঁয়ায় ভরে গেছে। এবং সেটা আমি দেখার জন্যে আমি মন্ত্রের পাঠ করা বন্ধ করিনি, দেখার জন্য আমি চোখটা যেই খুলেছি তখন দেখতে পাচ্ছি যে এইরকম একটা সাদা রঙের জিনিস, মাথাটা প্রচণ্ড বড়, আর মানে এত বিচ্ছিরি দেখতে না, কিন্তু পুরো সাদা ধপধপে, আর মানে দাঁত মুখ পুরো খিঁচিয়ে আছে জিনিসটা। সেই জিনিসটা মানে এই দিক থেকে এই দিকে মানে একবার করে আসছে, এসে আমার বুকে তেড়ে আসছে, মানে আমাকে পুরো একদম মানে মানে কি বলবো, গিলে খাবে এরকম একটা ভাব। চোখ বন্ধ করে দেখছি না, ওটাই ধোঁয়াটা আছে কি না ঘরে দেখার জন্যে, মানে আমি যে ফিল করলাম না যে চোখ বন্ধ করে ঘরটা পুরো ধোঁয়ায় ভরে গেছে, আমি এই জিনিসটা বোঝার জন্যে আমি চোখটা যেই খুলেছি তখন দেখতে পাচ্ছি জিনিসটা দুবার এরকম করছে, 3বারের বার এসে আমার উপর তেড়ে আসছে। সেটা কিন্তু 1 থেকে 1.5 হাত দূরত্বে, আমার কাছে কিন্তু নয়, এরকম হচ্ছে। এবার আমি ভাবলাম আমার মনের ভুল, আমি আবার চোখটা বন্ধ করে মন্ত্রটা পাঠ করলাম। গাটা একটু কাঁটা দিয়ে উঠছে, মানে যখনই কি ওই জিনিসটা ঘটছে না, মানে সারা শরীরের মধ্যে একটা কাঁটা, ভয় একটা স্বাভাবিক, ওই জিনিসটা দেখা মানে তো ভয় একটা মানে কাঁটা দিয়ে ওঠা। যাই হোক, আমি প্রথমে ভাবছিলাম কি বলতো আমার মনের ভুল, এইভাবে আমি বারবার কিন্তু ওই জিনিসটা দেখার জন্য যে মনের ভুল কি আমি ঠিক দেখছি, যার জন্য আমি 4 থেকে 5 বার একে ওই চোখ বন্ধ করছি, কিন্তু মন্ত্র বলা আমি মানে পাঠ করাটা বন্ধ করিনি। আমি পাঠ করতে ভাবছি আমি ঠিক দেখলাম, দেখি চোখটা খুলে যেই দেখছি আবার সেই জিনিসটা ওরকম করছে, এইভাবে 5 বার। আর অটোমেটিক যখন ওরকম করছে না, তখন হয়তো আমি মানে হয়তো হাত পা কিছু নাড়াচাড়া করেছি বা হয়তো চিৎকার করেছি, সেটা আমি বুঝতে পারিনি। পাশ থেকে মেয়ে তাড়াতাড়ি করে উঠে গিয়ে ঘরের লাইটটা জ্বেলে দিল, ও বুঝতে পেরেছে আমার কিছু একটা প্রবলেম হচ্ছে। মানে এটা দেখার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম গো, প্রচণ্ড। সেক্ষেত্রেও গুরুদেবের কাছে যাই, উনি কিছু ক্রিয়া করতে বলেন, উনি তার আগে আমাকে বলে দিয়েছিলেন যে তোকে একটা মন্ত্রটা পাঠ করবি, তুই দেখতে পাবি। আমি সে দেখার সাহস আমার আছে, বলে হ্যাঁ আছে, ঠিক পারবি তুই দেখতে। তো যাই হোক এভাবে হয়ে গেল। তা ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে গুরুদেব মানে আমি কি করবো, এর থেকে মানে বাঁচবো কী করে? বলে তোকে চিন্তা করতে হবে না, আমি ওই জিনিসটা আস্তে আস্তে চলে যাবে বাড়ি থেকে। বেশ দিন কত ওটার পর থেকে ভালো ছিলাম। উনি ঘরে ঢুকে শোয়ার আগে একটা রিচুয়াল, দরজায় একটা জিনিস করতে বলেছিলেন। তা বলে এটা করে শুবে দেখবি আর কিছু হবে না, ঘরে কিছু ঢুকবে না। তো যাই হোক দিন কত বেশ ভালো ছিলাম, সব কিছুই গো, মানে দিন কত ভালো থাকছি, আবার নতুন করে শুরু হচ্ছে এইভাবে।
ওইভাবে থাকতে থাকতে কিছুদিন বেশ 10-15 গেল, বেশ সুস্থ আছি। হঠাৎ করে একদিন ক্লাস করাচ্ছি, তখন সেকেন্ড ব্যাচ শুরু হয়ে গেছে। এরকম সন্ধ্যেবেলা ঠিক 5:30-6টা বাজে, সেদিনকে একটা শর্ট হাতে জামা পরে আছি। হঠাৎ করে ক্লাস করতে করতেই দেখি যে একদম এখান থেকে এই পর্যন্ত একটা পুরো আঁচড়, এবং আঁচড়টা মানে কি বলবো, নুকের আঁচড় হলে দেখবে একটা ছিট 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 পড়ে না, ওরকম নয়, একদম মানে কোনো ব্লেড বা ধারালো কোনো কিছু দিয়ে টানলে যেমন হয় খুব শার্প। একদম শার্প, আর ফুলে গেছে, দুদিক থেকে পুরো ফুলে গেছে, কিন্তু রক্ত বেরোচ্ছে না, আর প্রচণ্ডভাবে জ্বালা করছে। আমি হঠাৎ করে জ্বালা করছে দেখে হাতের দিকে তাকিয়ে দেখি যে ওরকম প্রথম ওইটা পড়লো। পড়তে এবার আমি গুরুদেবকে ফোন করে বলেছি, তা ও বলছে যে যেহেতু তুই ঘর থেকে বেরোচ্ছিস না, রাত্রিবেলা মানে আছিস, ওর একটা তো দৃষ্টি পড়ে, তা সেই হিসেবে তো পুরো রাগে আক্রোশে ওই জিনিসটা করছে। ওনাকে কিন্তু আমি ছবি তুলে পাঠাইনি। এবার এইরকম প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন এইরকম করে হচ্ছে। একদিন কি হয়েছে, ওই রকম সন্ধেবেলা, মানে সেটা একটা নয়, ওই বাঁ হাতে আমার যতবার হয়েছে না, বাঁ দিকটা এফেক্টেড হয়েছে কেন জানি না, বাঁ হাতে পুরো মানে এই 4টে, আর কিন্তু সোজা হবে না, ওইটা এলোপাথারি, এরা তোমাকে ভিডিওটা পাঠিয়েছি তুমি দেখবে, মানে ব্যাকাটারা করে পুরো একদম হাতের এখান থেকে এই পর্যন্ত পুরোটা ওরকম পড়েছে, আর প্রচণ্ড সেদিন হাত যন্ত্রণা করছে, আর আমি বিছানার মধ্যে বসে আছি। আচ্ছা, যদি তোমার কোনো সমস্যা না থাকে, তুমি যে আমার ফটোগুলো পাঠিয়েছিলে সেই ফটোগুলো কি আমি ভিডিওতে অ্যাটাচ করতে পারি? করতে পারো। ওকে। এবার ওইটা হয়েছে না, তোমার একটা কথা বলি, তা সেদিনকে বিছানার ওপর বসে আমি আর মেয়ে প্রচণ্ড চিন্তিত, এইটা হয়েছে, ও মনটা খুব খারাপ করে দুজনে বিছানায় বসে আছে। আমি নাম বলবো না, আমার ফ্যামিলিরই একজন, সে সেদিন বাইরে ছিল, বাইরে থেকে ফিরে এসে জাস্ট সে ঘরে ঢুকে জাস্ট ওটা দেখার জন্যই ঢুকে দেখলো, দেখে চলে গেল। আচ্ছা। তখন মেয়ে আমাকে বলছে, মা তুমি খেয়াল করেছো? আমি কি? আমি যে আমি খেয়াল করেছি। তো বলছে এলো কিন্তু পুরো তোমার হাতের ওটা দেখার জন্যেই। তুমি বলো, তুমি একটা ফ্রেন্ডের পাশে বসে আছে বা দেখছো যে তার হাতে এরকম হচ্ছে, তুমি একটা জিজ্ঞেস করবে না যে এইটা তোর কী করে হলো? সে কিন্তু জিজ্ঞেসও করলো না, একদম জাস্ট দেখলো যেটা হয়েছে কি না, বেরিয়ে চলে গেল। ওকে। তা আমি গুরুদেবকে তখন ফোনে জিজ্ঞেস করেছিলাম, তা উনি বললো যে ওটা জিনেরই আঁচড়। তা আমি না প্রচণ্ড মানে সব কিছু জানার আমার প্রচণ্ড আগ্রহ, তা আমি এই জন্যে এইসব ব্যাপারে জানার জন্য আমি অনেক জায়গায় ঘুরেছি, মানে গুরুদেবকে মিথ্যা প্রমাণ করার জন্য নয়, যে কে করেছে কেন করেছে, প্রচুর জায়গায় ঘুরেছি। তা ওনারা বলেছেন জিনের আঁচড়, কিন্তু একদিন ওই জিনিসটা না যখন 3 মাস 4 মাস কন্টিনিউ চলছে, এটা থেকে আমি রিলিফ পাইনি। তখন আমি গুরুদেবের কাছে একদিন মানে বাধ্য হয়ে গেছি, গিয়ে দেখিয়েছি। মানে গুরুদেবকে আর পাওয়া যেত না, সবথেকে বড় কথা উনি যখন তারাপীঠে যজ্ঞ করতে যেতেন, তখন ওনাকে ওই দিন 15 পায় ওনার সঙ্গে যোগাযোগ করা যেত না। আমাকে একটা কথা বলো, তোমার গুরুদেব তোমাকে একটা রিচুয়াল করতে বলেছিলেন, যেটা করার পর বলেছিলেন যে তুমি এবার দেখতে পাবে, তারপর কি কিছু দেখতে পেয়েছিল? ওই তো 2 দিন দেখতে পেলাম। একদিন হচ্ছে মানে মেয়ের বেশে দেখতে পেলাম, আর একদিন ওই যে ঘরের মধ্যে যেটা শুয়ে আছে মন্ত্র করা, সেই 2 দিন ওই 2 দিনটা দেখতে পেয়েছিলাম। আর একদিনও দেখতে পেয়েছি, সেটা বলবো, সেটা খুব আবছা, আমি পরে বলছি ঘটনাক্রমে। এবার গুরুদেবের সঙ্গে যেহেতু দেখা হয় না, সম্ভব নয়, তাই এই করে কী করেছি, অনেকদিন পরে গেছি, গিয়ে আমি হাতের ওটা দেখিয়েছি। সেদিন সদ্য তার আগের দিন হয়েছে, পরের দিন আমি গেছি। তা যেতে তখন উনি দেখে বলছে এটা তো জিনের আঁচড় নয়। উনি দেখে বলছেন এটা তো জিনের আঁচড় নয়। জিনের আঁচড় পড়ে, কিন্তু এতটা লম্বা পড়ে না। উনি আমাকে বলছেন যে ওই যে জিনটা তোমার উপর চালনা করা হয়েছিল, সেটা গুরুদেব কোনো ক্রিয়া করে সেটাকে বন্ধ করে দিয়েছে, বাড়িতে আসছে না, সেটা ঢুকতে পারছে না, যার জন্যে তোমার উপর আর একটা আবার তন্ত্রক্রিয়া করা হয়েছে, যেটা কি যে আমাকে স্মরণ করে বা কোনো একটা মন্ত্রপুত করে কলা গাছকে সপ্তাহে 2 দিন চেরা হচ্ছে। একটা জ্যান্ত কলা গাছকে, মানে ওটা যেটা প্রসিডিওর আমি তো সঠিক জানি না, কি সেভাবে সেটা কি করেছে, মন্ত্রপুত করে একটা পুজো করে, আমার প্রতিরূপ হিসেবে পুজো করে সেটাকে চেরা হচ্ছে, যারটা আমার হাতে পড়ছে, যেই জিনিসটা আমার হাতে পড়ছে। এটা গুরুদেব আমাকে বলেছিলেন। কিন্তু তাছাড়া আমি আদার্স যে আরও 5-6 জনের কাছে গেছি, তারা বলেছে জিনের আঁচড় ওটা। এবার কোনটা সঠিক কোনটা আমি বলতে পারবো না, কারণ এটা তো আমি এই সম্বন্ধে আমার তো কোনো অভিজ্ঞতা নেই, আমি বলতেও পারবো না। তো যাই হোক, এইভাবে বেশ কিছুদিন
এটা থেকে আস্তে আস্তে জিনিসটা না বাড়িতে ফিল করতাম না, এই করতে করতে বেশি ফিল করতাম বারান্দার দিকে গেলেই আমার মানে একটা বুঝতে পারতাম যে কিছু একটা মানে আছে। সেই জিনিসটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল আর জিনিসটা ফিল করতাম না। বেশ দিন কত ভালো ছিলাম, এইভাবে মোটামুটি বেশ ভালোই চলছিল। তারপর পুজোর মহালয়ের অমাবস্যার সময়, হ্যাঁ তোমাকে আর একটা কথা আমি বলিনি, আমি যে মন্ত্রগুলো পাঠ করি, যার জন্য গুরুদেব আমাকে বলে দিয়েছিলেন যে কোনো ক্রিয়া তোমার ওপরে হলে তুমি সেটা জানতে পারবে। আর সত্যি আমি জানতে পারতাম। মানে অমাবস্যার দিনকে যখন রাত্রে শুয়ে আছি, কোনো দিন 10:30টাও হয়, কোনো দিন 12টাও হয়, কোনো দিন 1টা-1:30, এরকম যখন যা ক্রিয়াটা হয় আমার ওপর, আমার শরীরটা যেন, আমি শুয়ে আছি বিছানাতে কিন্তু আমার শরীরটা যেন মনে হয় শূন্যে ভেসে যাচ্ছে, আচ্ছা, এরকম ফিল করি। আমি তখন গুরুদেবকে পরে জানাই যে কালকের আমার ওপর এইরকম ফিল করেছি। তো তখন উনি বলেন যে তোমার ওপরে এই ক্রিয়াটা করা হয়েছে কালকে। মানে এটা আমার যেহেতু মানে সাথে কিছু জিনিসও আছে আমার, যার জন্যে আমি এটা জানতে পারি। আর জানতে পারলে আমি তখন দাদার কাছে যাই, গেলে উনি ঠিক করে দেন এই জিনিসটা। যাই হোক, এবার কি হয়েছে, মহালয়া অমাবস্যার দিনকে আমার প্রচণ্ড শরীর খারাপ করে। মানে এতদিন যে শুধু আমি জানতে পারতাম অমাবস্যাতে, কিন্তু মহালয়ার অমাবস্যাটা দ্বারা প্রচণ্ড মানে এত শরীর খারাপ করে রাত্রিবেলা। গেল মহালয়া 2024-এর যে মহালয়াটা গেল, ওকে, প্রচণ্ড শরীর খারাপ করে। তা তখন আমি ওনার কাছে যাই। তা উনি আমাকে বলেন যে তোর পেছনে না প্রচুর পরিমাণে অ্যামাউন্ট খরচা করছে, তোর মানে এইসব করার জন্যে প্রচুর অ্যামাউন্ট খরচা করছে। আমি কে করছে বলছে বলবো না, আর এটা বলা যায় না। আর সত্যি কথা বলতে একটা কথা বলি, উনি না আমার কাছ থেকে একটা টাকাও নেননি। মানে এই যে এতদিন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এত কিছুভাবে আমাকে প্রোটেক্ট করছেন, একটা টাকা উনি তার জন্য নেন। তা যাই হোক, মহালয়ার অবসর গেলাম, উনি একটু ঝাড়িয়ে টাড়িয়ে দিলেন। আর হঠাৎ করে একদিন রাত্রে ঘরে বসে আছি, দেখছি ঘরের মধ্যে চামচিকে ঢুকে গেছে। চামচিকেটা ঘুরতে ঘুরতে আমার গায়ে এসেই বসলো। ফ্যামিলিতে অতগুলো লোকজন, কারণ নয়, আমার গায়ে এসেই বসলো। আবার সেই মানে সবসময় কি একটা করে সমস্যা হচ্ছে, আমি গুরুদেবের বাড়ি আর আমার বাড়ি, ওই ছোটাছুটি করতে করতে আমি ব্যস্ত। তা যাই হোক, ওনার কাছে যেতে উনি একটু মানে ওনার মন্ত্র বলে ঠিকঠাক করে দিলেন, বাড়িতে চলে এলাম। তা এইরকম করে চলতে চলতে একদিন রাত্রিবেলা আমি শুয়ে আছি। আগে যে জিনের সমস্যাটা ছিল, যা ছিল সমস্ত কিন্তু মিটে গেছে, ওটার কিন্তু কোনো কিছু আর ফিল করিনি। মহালয়াটা চলে যাওয়ার পরে ঠিক দুর্গাপূজার চতুর্থী পঞ্চমীর দিন এরকম রাত্রিবেলা শুয়ে আছি, হঠাৎ করে ফিল করছি আমার পিঠে না কেউ হাত বুলিয়ে দিচ্ছে। হাত বুলানোটা মানুষের হাত বুলানো নয়, মানে ঠিক সুরসুরি দেওয়া টাইপের যেমন হয় ওরকম। আর তখন তো মানে একটু হালকা হালকা তো ঠান্ডা আছে, তা আমি একটা হালকা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম, এদিকে ফ্যানও চলছে। আমি ভাবছি কি হয়তো উঠছে, সেই মানে ব্ল্যাঙ্কেটটা উঠছে বলে আমার সুরসুরটা লাগছে। আমি বারবার সেটাকে হাত দিয়ে সেটা সরিয়ে দিচ্ছি এরকম করে। এবার হয়েছে কি, মানে ওই জিনিসটা ওরকম মানে হচ্ছে, তারপর আস্তে আস্তে কমে যাওয়ার 2-3 দিন পরে এরকম গুরুদেবের সঙ্গে অনেকদিন দেখা না হওয়াতে উনি বলেছিলেন যে তুই ষষ্ঠীর দিন কি সপ্তমীর দিন আয়, তোর সঙ্গে আমি দেখা করবো, অনেকদিন দেখা টাকা হয় না। তা এবার কি হয়েছে, 2 দিন গিয়েছি, উনি ফিরতে পারেননি, ওনার সঙ্গে দেখা হয়নি। সপ্তমীর দিন রাত্রিবেলা হঠাৎ করে আমি ফিল করলাম যে আমার সঙ্গে না খারাপ কিছু একটা হয়েছে। কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না। সকালবেলা উঠে ঠিক মনে হচ্ছে সারা গা হাত পা আমার প্রচণ্ড ব্যথা, আর কিরকম একটা মানে বাইট করলে যেমন দাগ থাকে না, মানে রক্ত জমাট বেঁধে বেঁধে গেলে যেমন হাতে হয়, ওরকম দাগ। তা তখন আমি সপ্তমী পর্যন্ত গেছি, দাদার সঙ্গে দেখা হয়নি। এবার আমি তখন বাপের বাড়িতে, আমি ঘরের মধ্যে বসে না প্রচণ্ডভাবে কাঁদছি, একা একাই। যেদিন বাড়িতে কেউ ছিল না, বাপের বাড়িতে রুমে বসে বসে কাঁদছি। আর গুরুদেবের মানে ওই কালী ঠাকুরটা, ওনার হচ্ছে বামা কালী, তো বামা কালীকে আমি স্মরণ করে প্রচণ্ড কাঁদছি আর বলছি, ঠাকুর আমি তো তোমার এত সেবা করি, তা তুমি তোমার মানে ভক্তের ডাক শুনতে পাচ্ছ না, তুমি একবার গুরুদেবের সঙ্গে আমাকে দেখা করিয়ে দাও যে কোনো উপায়। এই দুদিন গিয়ে ফিরে এলাম, আমার মনে হচ্ছে আমার সঙ্গে আরও খারাপ কিছু হতে চলেছে। তুমি বললে বিশ্বাস করবে না, 5 থেকে 7 মিনিট হয়নি, গুরুদেব আমাকে ফোন করলো ঠাকুরের কাছে প্রার্থনা করার সাথে সাথেই, 5-7 মিনিটের মধ্যে। বলছে, পাগলি বলতো তোর কী হয়েছে? আমি বললাম, দাদা আমার মনে হচ্ছে আমার সঙ্গে কিছু একটা হয়েছে। তা বলছে, আয় তুই আমার কাছে আয়।
বলে গেছি। তাকে যেতে বলছে আমার প্রচণ্ড শরীর খারাপ জানিস তো, আমার ফেরার কথাই নয়, তোর সঙ্গে আমার দেখা হওয়ার কথাই নয়, কিন্তু ভগবান হয়তো চাই, ঈশ্বর চায় যে তোর সঙ্গে আমার দেখা হোক। তা যেতে বললে বল কী হয়েছে। আমার সঙ্গে না মনে হচ্ছে যে আমার পিঠে কেউ হাত বুলিয়েছে, মানে হাত বোলাচ্ছে, এটা আমি ফিল করেছি। আর কিছু একটা হয়েছে যেটা আমি ঠিক মানে ঘুমের মধ্যেই হয়েছে, যেটা আমি বুঝতে পারিনি। আমার প্রচণ্ড হাত পায়ে ব্যথা। উনি তখন কিছু একটা চোখ বন্ধ করে ভেবে আমাকে বলল যে কবরের ওপরে, কবরস্থানের ওপর বসে তোমার ওপরে ক্রিয়া করা হয়েছে, প্রেত চালান করা হয়েছে। আচ্ছা, প্রেত চালান করা হয়েছে। তা আমি তখন উনি কিছু করতে বললেন, আমাকে নিয়মকানুন করতে বললেন। তো বললাম ঠিক হয়ে যাবে। তো বলছে হ্যাঁ রে, তুই চিন্তা করিস না। উনি না সবসময় আমাকে মনে সান্ত্বনা দিতেন। উনি জানেন অনেক ভারী কিছুই হয়েছে, কিন্তু সেটা আমাকে বুঝতে দিতেন না। উনি বললে তুই যা, ঠিক হয়ে যাবে। তো বলে বাড়িতে চলে এসেছি। তা বাড়িতে বাপের বাড়িতেই চলে এসেছি। তা চলে আসার পরে বেশ দিব্যি 2-3 দিন ঠিকঠাক ছিলাম। একদিন বাপের বাড়িতে রাত্রিবেলা ইলিশ মাছ রান্না হয়েছে। মানে আমাদের শ্বশুরবাড়িতে না ওই রান্না পুজোর সময় একদিন ইলিশ মাছ হয়, আর হয় না। বাপের বাড়িতে গেছি, স্বাভাবিক হয়তো বাবা মেয়ে এসছে তো নিয়ে আসবে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করা হয়েছে। আর ইলিশ মাছ তুমি খেলে দেবে একটা বাসন কোসন একটা আঁশটে গন্ধ। তা আমি কি করেছি, তা আমি বলি একবার ওই বাইরে থেকেই বাসন কোসনগুলো মেজে নিয়ে এসে ঘরে তুলবো, ওই এতো বাসন ঘরে রাখবো না। তা বলে ঘর থেকে বাসনটা নিয়ে বেরোচ্ছি, আর ওই যে মন্ত্রটা বলি না আমি জপ করার পর দেখতে পাই, অটোমেটিক সেই মন্ত্রটা আমার মুখ থেকে বেরিয়ে এলো, কেন আমি জানি না। বাসনটা নিয়ে সবে আমি বেরোচ্ছি। মানে আমি মনে করি না ঈশ্বরের আমার ওপর অনেক আশীর্বাদ আছে, না হলে হয়তো আমি এইগুলো থেকে বাঁচতামও না, আর ওই মন্ত্রটা আমার মনে আসতো না। তাই বেরিয়েছি, জাস্ট বেরোচ্ছি, দেখি মন্ত্রটা অটোমেটিক মনে হলো। না মনে যখন এলো পাঠ করেই যাই বলে কলতলায় গিয়ে বাসনটা রেখেছি। সামনে একটা কাঁঠাল গাছ, বাঁদিকে একটা বাতাবি লেবু গাছ। গাছের উপরে একটা মরমর করে পুরো ডাল ভাঙার শব্দ হলো। আমি তাকিয়েছি, একটা ডাল ভাঙলে কি হয়, বা গাছে পাখি বসে তো একটা পাতা তো মাটিতে পড়ে, কিচ্ছু বললো না। আমি তখন বুঝে গেছি, আমি মন্ত্র করাটা বন্ধ করিনি। আমি বাসন টাসন মেজে হাত পা ধুয়ে ওই অটোমেটিক মন্ত্র জপ করেই যাচ্ছি। ঘরে চলে এসেছি, এসে বাসন টাসন রেখে আর কোনো সমস্যা হয়নি, শুয়ে পড়েছি রাত্রিবেলা। বাপের বাড়িতেও শুয়ে পড়তে, তা কিছুক্ষণ পরে আমার রাত্রিবেলা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, গেছি। গিয়ে দেখি এত আষ্টে গন্ধ বাথরুমের ভেতরে, আর সেটাকে মানে এই প্রথম আমি এই গন্ধ অনুভব করলাম। এর আগে কোনোদিন গন্ধ পাইনি কিছু। এত আষ্টে গন্ধ না আমার সহ্য করা দায়। এবং আমি বাথরুম থেকে বেরিয়ে আসছি, মানে থাকতে পারবো না, এত আষ্টে গন্ধ। মানে গিয়েও এটা কিরকম একটা লাগছে যে এই গন্ধটা কোথা থেকে এলো। আর বাথরুমের বাপের বাড়ির ওয়াশরুমটাও শুধু স্নানঘর। তা যেই বেরিয়ে আসছে আমার বাঁ কানটা একটু ফরফর করছে, মানে যেন কোনো কিছু ওই প্রজাপতি পাখনাটা জাস্ট ঝাপটা দিলে যেমন হয় কানের কাছে, ওরকম একটা হচ্ছে। তা আমি বেরিয়ে আসছি, বেরিয়ে এসে তখন না আস্তে আস্তে দেখলাম আমার কপালটা যন্ত্রণা করা শুরু হলো, মাথার পিছনটা যন্ত্রণা করা শুরু হলো। বিছানায় এসে শুয়েছি, সারা রাতটা ঘুমোতে পারলাম না। ওই যন্ত্রণা আমার 3 দিন ভুগিয়েছে। তা ওই সময় তখন কি করতাম, যে ওই যেহেতু গুরুদেবের কাছে না পেলে না, আমি কি করতাম এখানে ওখানে একটু যেতাম। তোমাকে বললাম না যে আমার কৌতূহল জানতে হবে, তো এটা কেন হলো, আমি একটা মুসলিমের কাছে গিয়েছিলাম। তো উনি বলেছেন যে ওই জিনটা কানের মধ্যে, যেটা চালনা করা হয়েছে ওটা কানের মধ্যে ঢুকে গেছিলো, নাকে, ওই কানে। ওরা হচ্ছে নাকে, কানে বা পায়ের কাজ কোনো কিছু দিয়ে ঢুকে যেতে পারে। তা ওই বললাম না, সেদিন কোটা কানের ভেতরে ঢুকে গেছিলো। আচ্ছা। এবার তখন কিন্তু উনি একটা তেল দিয়েছিল। আর আমি ওই মানে মুসলিম মানে ওনাদের কাছে যেতাম ঠিক কথা, কিন্তু ওনাদের কোনো কিছু মাদুলি বা কোনো কিছু এটা পড়তাম না। দিত ঠিক আছে, আমি গুরুদেব যা বলতো সেভাবেই চলতাম। তা বাড়িতে এনে ওই তেলটা রেখে দিয়েছি। একদিন ঘরে বসে আছি, আমার মানে কম্পিউটারের পিছনে ওটাকে আমি লুকিয়ে রেখেছি তেলটা, একটা শপিং ব্যাগের ভেতরে তেলটা রাখা। তা আমি বিছানায় বসে আছি, সেদিন বাড়িতে কেউ নেই, মেয়ে পড়তে গেছে সন্ধ্যেবেলা। হঠাৎ করে বসে আছি, দেখছি একটা প্লাস্টিকের কড়মড় করে আওয়াজ হচ্ছে। তা আমি কম্পিউটারের পিছন দিকে তাকিয়ে দেখি প্লাস্টিকটা পুরো ওপেন হচ্ছে আমার চোখের সামনে। প্লাস্টিকটা যে ওপেন হচ্ছে না, মানে পুরো আমি চোখের সামনে দেখতে পেলাম প্লাস্টিকটা কেউ খুলছে। মানে কে খুলছে আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু মানে কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু খুললে যেমন হয় পুরো আমি এরকম দেখতে পেলাম। সকালবেলা উঠে, আমি ওদিনকে রাত্রে কিচ্ছু করিনি, সকালবেলা উঠে আমি তেলটা দেখি, একটা নতুন পুরো সর্ষের তেলের প্যাকেট, মানে কোটো, সেটার মধ্যে যদি কেউ কিছু মিশিয়ে দিলে যেমন ঘোলা হয়ে যায়, পুরো সেরকম হয়ে গেছে।
যে তেলটা তোমাকে দিয়েছিল? দিয়েছিলেন ওই মুসলিমটা, বললাম না আমি গেছিলাম, মুসলিমটা দিয়েছিলেন, ওটা পুরো ওরকম হয়ে গেছে। আমি ওটা নিয়ে ফেলে দিলাম। একটু স্টপ করে হ্যাঁ। বলছে ঠিক কথা, কিন্তু এত শরীর খারাপ লাগছে না, আমি তোমার বলে বোঝাতে পারবো না। আমার পুরো মাথা হ্যাং করে যাচ্ছে। আমি তো বললাম এই কারণে যদি প্রবলেম হয় তাহলে স্টপ করে দিতে পারো। স্টপ করবো না। তো এইরকম ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে আমার সাথে। এবার কালী পুজোয় অমাবস্যা গেল না, তা তার আগে থেকে হঠাৎ করে আমার মনের মধ্যে একটা ফিল হচ্ছে যে যারা এত কিছু আমার ক্ষতি করার জন্য করছে, কে করছে সেটা তো আমি জানি না, কিন্তু যারা করছে, কালী পুজোর অমাবস্যা আমরা জানি কিন্তু সাংঘাতিক একটা অমাবস্যা। তা আমি তখন মনে মনে ভাবছি যে যদি আমার ওপর আর এমন কিছু করে, আমি যদি মরে যাই, মানে মনে মনে একটা চিন্তা করছি। তা হঠাৎ করেই দেখি গুরুদেব আমাকে ফোন করলেন, করে বললেন যে কালী পুজোর অমাবস্যার দিন তুই কিন্তু 6টার মধ্যে আমার মন্দিরে চলে আসবি। উনি অন্য সময় তারাপীঠে যজ্ঞ করেন, তা ওর বাড়িতে চলে আসবি। তা যাই হোক আমি 6টার সময় চলে গেলাম ওনার বাড়িতে। তা প্রথমে উনি পুজো টুজো যেমন করেন, উনি হচ্ছেন বামা কালীর সাধক। তা পুজো টুজো করার পরে তারপর হচ্ছে কি যজ্ঞ করতে বসলেন। আমাকে বলে দিয়েছিল তুই আমার পাশে চুপ করে বসে থাকবি, তোকে কিচ্ছু করতে হবে না। আমি দেখছি সবাই ক্রিয়া করছে, কারোর ওই মানে মাঙ্গলিক খণ্ডন হচ্ছে, কালসর্প খণ্ডন হচ্ছে, আর যার যার বাস্তুদোষ বিভিন্ন খণ্ডন হচ্ছে। আমি চুপ করে পাশে বসে আছি। 12টা 15 বেজে গেছে, ওই সন্ধ্যে 6টা থেকে 12টা 15 বেজে গেছে। আমি পুরো সুস্থ বসে আছি। আমি মনে মনে ভাবছি যে দাদা আমাকে ডাকলো, আমার তোকে কিছু হচ্ছে না তো, আমি তো দিব্যি বসে আছি। তা হঠাৎ করে কি হলো আমি জানি না। তা উনি আমাকে জিজ্ঞেস করছে ঠিক আছিস তো? আমি বললাম হ্যাঁ আমি ঠিক আছি। তা বলে ওনার হাতটা আমার মাথার ওপর মানে এরম দিয়েছে। দেওয়ার পর বলছে যে ক্রিয়া করা হয়ে গেছে, ওরা তোর ওপর ক্রিয়া করে দিয়েছে। ওই এক ঘর লোকের সামনে আমাকে পুরো বলছে তোর ওপর ক্রিয়া করা হয়ে গেছে। তা বলে তখন বলছে যে জানিস তো যে তোকে যদি আজকের এখানে আমি না ডাকতাম তোকে আমি বাঁচাতে পারতাম না। তা আমি বলছি কে করেছে? আমাকে সেদিনকেই শুধুমাত্র বলেছিল যে তোর শ্বশুরবাড়ির লোকেরা করেছে। ওই দিনই আমাকে বলেছিল, নাম টাম কিছু বলেনি, আমাকে বলেছে তোর নিজের লোক, তোর শ্বশুরবাড়ির লোকেরা করেছে, এই কথা আমাকে বলেছে। তা যাই হোক এবার কি হয়েছে, তা উনি কী করলেন দেখবে তান্ত্রিকদের কাছে একটা ছোট্ট হাড়ের টুকরো থাকে না, ওইটা আমার মাথার উপরে জাস্ট উনি রাখলেন। এতক্ষণ দিব্যি বসেছিলাম, ওইটা দেওয়াতেও কিছু হচ্ছে না, আমি চুপচাপ বসে আছি পুরো সজ্ঞানে। তা কিছুক্ষণ পর সারা শরীর থেকে যদি সব শিরা উপশিরা বুকের কাছে এসে যদি মানে এক জায়গায় হয়ে গেলে, মানে সারা শরীরের যন্ত্রণা এসে বুকের কাছে, আর বুক থেকে কিছু একটা ঠিকরে বেরিয়ে যেতে চাইছে। এত কষ্ট হচ্ছে তুমি বললে মানে আমি না সেটা কথায় প্রকাশ করতে পারবো না। চোখ মুখ পুরো আমার মানে চোখ দুটো পুরো বেরিয়ে গেছে, চোখ থেকে পুরো জল বেরোচ্ছে, আর তার সঙ্গে বমির মতো ভাব আর ওটা হচ্ছে। তা মানে প্রচণ্ড কষ্ট। সবাই দেখছি যে ওই মেয়েটা যে এতক্ষণ চুপচাপ বসেছিল হঠাৎ করে তার কি হলো, জাস্ট ওরকম হলো। হওয়ার পর গুরুদেব আমাকে একটা জল খাওয়ালেন, খাওয়ানোর পর ঠিকঠাক হয়ে গেল। ও যদি সবাইকে বললো যা ওকে ধরে ওখানে শিব ঠাকুরটা আছে ওখানে বসিয়ে দে ঠাকুরের পাশে। আমি হেঁটে হেঁটে মন্দিরে এসেছি দাদার কাছে, এতক্ষণ বসে আছি, আমি আর ওখান থেকে উঠতে পারছি না। আমার পুরো ওটার ক্ষমতাই নেই, আমার পুরো লোয়ার পোর্শন পুরো একদম যেন পুরো কিছু নেই, কোনো সার নেই আমার। যাক ধরে গিয়ে ঠাকুরের কাছে বসিয়ে দিল। তা ঠাকুরের কাছে তখন বসে আমি মনে মনে কাঁদছি যে ঠাকুর আমি কার এত বড় ক্ষতি করলাম যে আমাকে সে মারার চেষ্টা করছে, তুমি আমাকে তাকে দেখিয়ে দাও একবার, আমি তাকে দেখতে চাই। আমি কারোর ক্ষতি চাই না, শুধু আমি সেই মানুষটাকে একবার চিনে রাখতে চাই। বলে আমি চোখটা বন্ধ করে 2-3বার অনেকবার চোখ বন্ধ করে একটা মানে কী বলো মনটাকে এক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি চোখ বন্ধ করে এরকম দেখতে পাচ্ছি জাস্ট একটা আলো একটা রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর আবার সেটা ভেঙে গেল, মানে সেই জিনিসটা আমি ঠিকঠাক না দেখতে পাই। এরকম করে 4 থেকে 5 বার হয়েছে, হওয়ার পর সেই জিনিসটা আমি দেখতে পাইনি সেদিনকে আর। যাই হোক তা দাদার সমস্ত ক্রিয়াকর্ম তো সেদিনকে শেষ হয়ে গেল। রাত্রিবেলা প্রায় 3:30-4টে বাজে। তা উনি দেখি আর আমি ওই ঠাকুরের কাছেই বসে আছি, আমার দাদা মানে যজ্ঞ করছে, কাকে নিয়ে কী করছে আমার না কোন দিকে কোনো খেয়ালই নেই। তা শেষমেশ উনি আমাকে মাথায় হাত দিয়ে বললেন ঠিক আছিস? আমি বললাম হ্যাঁ। বললো আর 1/2 ঘন্টা বস, কারণ আমি যেটা ও জিনিসটা করেছে পুরো তোকে না কাটিয়ে আমি এখান থেকে বার করতে পারবো না। তা বলে সব কিছু করে টোরে ঠিক ওই 4:30 পৌনে 5টা বাজে আমাকে বললো যা এবার যা। আর ওদিন এবছর কালী পুজো পড়েছিল কিন্তু বৃহস্পতিবার পড়েছিল।
তা উনি বললেন শুক্রবার দিন আসতে হবে না, শনিবার দিন তা আসবি আমার কাছে, আমি তোকে কিছু জিনিসপত্র দেবো। বলে আমি চলে গেলাম। তা মন্দিরে যতক্ষণ ছিলাম তো কিছু ঠিক হয়নি, মানে কিছু হলো না। বেরিয়ে যাওয়ার পরে তোমাকে বলেছিলাম না যে আমি আমার উপর কোনো ক্রিয়া হলে আমি জানতে পারি সেটা। যেই মন্দির থেকে বেরিয়ে কিছুটা হেঁটেছি তখন ওই শরীরের মধ্যে সেই জিনিসটা, যে বললাম না যেন আমি শূন্যে ভাসছি, অসাড় হয়ে যায় এরকম, সেই জিনিসটা সেই ফিল করলাম। তো যাই হোক, ওদিনকে তো গেল। তারপর দুদিন আর কিছু হয়নি। শনিবার দিন গুরুদেবের কাছে সকালবেলা এসেছি, আসবার উনি আমাকে দেখে হাসছেন, একে একটা অন্য নাম ধরে আমাকে ডাকছে। তা আমি বলছি, তুই আমার নাম ভুলে গেছো? তো বলছে, কেন নাম ভুলে যাবো কেন, তোর তো নতুন জন্ম হলো রে। তুই জানিস তোর উপরে কী কাজ করেছিল? তোর উপর তো মারণ বান মেরেছে, যেটা মারলে মানে কয়েক ঘন্টার মধ্যে মানুষ মারা যায়, সেই জিনিসটা তোর উপরে করেছে। আচ্ছা, মানে ওই জিনিসটা করলে নাক মুখ দিয়ে রক্ত উঠে মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবে, সেই জিনিসটা করেছে। আর এটা আমি আগে থেকে জানতাম বলেই তোকে সেদিনকে আমি ডেকে পাঠিয়েছি। কিছু জিনিস উনি আমাকে দেন, একটা ঠাকুরের মূর্তি, রামলালার একটা মূর্তি উনি প্রতিষ্ঠা করে আমাকে দেন। যেটা তুমি হাতে নিয়ে এই হাতে নিয়ে আসি। এটা মানে পৃথিবীর যেখানেই যাব, এটা আর একটা জিনিস আমার কাছে আছে, সেই দুটো ছাড়া আমি চলতে পারবো না, এই দুটো আমাকে উনি দিয়ে দেন। তারপরে মোটামুটি বেশ ঠিকঠাক ছিলাম, আর কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে বাড়িতে এরকম বেশ কিছুদিন বললাম না একটা কিছু হয়, দাদা প্রোটেকশান দেয়, আবার ভালো থাকি, এরকম করে চলতে চলতে হঠাৎ একদিন কী হচ্ছে, রাত্রিবেলা সন্ধ্যে থেকে প্রচণ্ড আমার শরীর খারাপ, এতটাই শরীর খারাপ না, বিছানা থেকে উঠতে পারছি না জানো। এবার মেয়ে সেদিনকে পড়তে যাবে, ওর কাছে গাড়ি ভাড়া নিয়ে বলছে, মা আমাকে একটু খুচরো পয়সা দাও না, এই ব্যাগ থেকে টাকাটা বার কর। আমার ব্যাগ পুরো নিট অ্যান্ড ক্লিন, মানে মানি ব্যাগে ঠাকুর, একটা জিনিসপত্র আর খুচরো পয়সা, টাকা ছাড়া কিছু থাকে না। ও ব্যাগটা খুলেই দেখছে একটা খবরের কাগজে কিছু মোড়া। তা আমি উঠে বসেছি, বসে বলছি, দে, আমি কোথায় টাকা আছে বার করে দিচ্ছি। তা ও তখন বলছে, তুমি হাত দেবে না, হাত দেবে না। আমি কী এলো ব্যাপারটা, ও ব্যাগটা খুলে কাগজটা বার করে দেখছে কোনো একটা নরম মাটি, বেশ নরম টাইপের মাটি, হাত দিয়ে এরকম গোল করে চেপে দিলে ঠিক যেমন হয় ওরকম করে নিয়ে একটা খবরের কাগজে মুড়ে আমার ব্যাগের ভেতর রাখা, মানি ব্যাগের ভেতর রাখা। আর যার জন্যে ওই কদিন ধরে বললাম না, 2 দিন ধরে আমার শরীর খারাপটা ওরকম করছে। তা ও মাটিটা কোমোটে গিয়ে দিয়ে, মানে কোমোটে ফেলে দিয়ে, ওর যেটুকুনি বুদ্ধি ছেলে মানুষ করে কোমোটে দিয়ে ফ্ল্যাশ করে দিয়ে চলে এসছে। তা আমি পরের দিনই গুরুদেবের সঙ্গে দেখা করেছি। তা করতে আমি শুধু গেছি, ওনাকে কিছু বলতে হয়নি। বলছে, কি ব্যাগে কবরের মাটি পেয়েছিস? উনি পুরো আমাকে বললেন এই কথাটা, ব্যাগে কবরের মাটি পেয়েছিস? মানে তোমাকে বললাম না যে মহালয়ে যে কবরে বসে যে চালানটা করেছিল, উনি তো বললেন আমি কাটান করে দেবো, ঠিকঠাক করে দেবো। তারপরে তো আবার কালী পুজোয় করলো। তা ওরা যখন দেখছে কোনো কিছুই হচ্ছে না, কালী পুজোরটাও হলো না, মহালয়ারটাও কোনো কিছু হলো না, আগেও জিন চালান করেছে, কোনো কিছু হলো না। তা ওরা তখন কি করছে, ওই কবরের জিনিসটাকে আবার আমার বাড়িতে চালান করলো, ওই মাটিটার সঙ্গে তোমার ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে রেখে চালান করলো। আচ্ছা, তা গুরুদেব বললেন যে ঠিক আছে, আমি ঠিকঠাক করে দিচ্ছি, তো ঠিক হয়ে যাবে। বলে ওনার না কী ক্ষমতা আমি জানি না, উনি বাড়িতে বসে, মানে আমি শুধু ফোন করে বলতাম যে আমার এই সমস্যা হচ্ছে, উনি বাড়িতে বসে কিছু একটা করতেন, 2-3 মিনিটের মধ্যে আমি পুরো সুস্থ হয়ে যেতাম। এইভাবে চলতে চলতে এই যে ডিসেম্বর মাস থেকে একটা সমস্যা শুরু হলো আমার, যে রাত্রি হলে আমার প্রচণ্ড শরীর খারাপ করতো। এমন কীরকম একটা জিনিস হচ্ছে যে গায়ে না কিছুটা হাত বোলাচ্ছে, আর জিনিসটা না ঠিক সাপের মতো, যেমন মানে সাপ যেমন করে যায় ঠিক ওরম, আর ঠিক সেই জিনিসটা ঠাই, পা, পিঠ এরকম। আর বিশেষ করে বাথরুমে গেলে জিনিসটা বেশি হতো, বাথরুমে গেলে ঠিক ব্যাক সাইডে ওরকম হাত বোলানো হচ্ছে। এইরকম করতে করতে 2 দিন প্রচণ্ড শরীর খারাপ, আমি বিছানা থেকে উঠতে পারিনি। তো একদিন শুয়ে শুয়ে, মানে সকালবেলা সারা রাত শরীর খারাপ করেছে, তো সকালে উঠে আমি মানে প্রচণ্ড কাঁদছি, বিছানা থেকে ওঠার ক্ষমতাও নেই, মানে এতটাই শরীরের মানে কষ্ট হচ্ছে, আমি হট ব্যাগ দিয়ে রীতিমতো গা শেক করছি এরকম। আমার বাড়িরই একজন, সে ফ্যামিলিরই একজন এসে আমাকে বলছে শরীর খারাপ। তা আমি বলছি হ্যাঁ শরীর খারাপ। বলছে তুমি যেমন তোমার জেদ বজায় রেখে দিয়েছো, আমার দিদিও আমার দিদির জেদ বজায় রেখে দিয়েছে। এই কথাটা বলে আমি যে তুমি কী বলতে চাইছো? বলছে তুমি ভেবে নাও আমি কী বললাম, বলে ঘর থেকে বেরিয়ে চলে এলো, আর একটা আমার সামনে দাঁড়ালোও না, কোনো কথা বলার আর সুযোগও দিল না। তা যাই হোক, তা ওই দিনকে কী হয়েছে, বারটা সম্ভবত নয় শনিবার নাহলে মঙ্গলবার এরকম হবে। তা সকাল থেকেই ওই যেহেতু শরীর খারাপ, একটু বেলা থেকেই গুরুদেবকে ফোন করার চেষ্টা করছে। আমি জানি উনি কিন্তু শনি মঙ্গলবার ফোন ধরেন না, কী মনে হলো জানি না।
নিয়ে আমার ফোনটা রিসিভ করলেন। তা করার পর বললো যে বল কী হয়েছে। আমি বললাম দাদা আমার প্রচণ্ড শরীর খারাপ। বললো ঠিক আছে রাখ। আমি কিন্তু বিছানায় শুয়ে শুয়ে ওনাকে ফোন করেছি। এবার ফোন করার 5-6 মিনিট পরে আমি বিছানাতে শুয়ে আছি পুরো সোজা হয়ে, মানে আমার শরীর তো নড়াচড়ার পুরো কোনো ক্ষমতা নেই। আমি পুরো চোখের সামনে দেখতে পেলাম যে কেউ নামাজ পড়তে বসলে যেভাবে বসে না, ঠিক নামাজ থেকে পড়ে যেভাবে ওঠে, আমার বুকের ওপর থেকে কেউ আমার দিকে পিছন করা, আমি তার পিছনটা দেখতে পাচ্ছি, উঠে চলে গেল। তুমি চোখ খোলার সাথে সাথে দেখতে? আমি তো বললাম যে আমি প্রচণ্ড শরীর খারাপ, মানে যেদিন সারা রাত শরীর খারাপ হয়েছে, পরের দিন সকালে যখন শুয়ে আছি, আমার মানে বিছানা থেকে উঠে কোনো কাজ করার ক্ষমতাও নেই, তখন আমি দাদাকে ফোন করেছি। এবার দাদাকে ফোন মানে গুরুদেবকে ফোন করতে উনি বললো ঠিক আছে রাখ, আমি ঠিক করে দিচ্ছি। বলে উনি ওখান থেকে কোনো একটা কিছু ক্রিয়া করেছে। এবার তখন আমি বিছানায় শুয়ে আছি, আমি শুয়ে শুয়ে তখন সকালবেলা কটা প্রায় 8:30-9টা বাজে। উনি কিছু একটা ক্রিয়া করার পর আমি পুরো ওরকম দেখতে পেলাম যে কেউ একজন আমার গায়ের প্রতি, সেটা কালো। আগে যে জিন চালানোর সময় দেখেছিলাম সাদা, এটা পুরো কালো। এবং কি বলবো, প্রায় ওই 45-50 বছরের মতো কোনো একজন, এরকম এজটা মনে হলো পিছন থেকে আমার। আর কালো পুরো একদম জাস্ট বুক থেকে উঠে চলে গেল। আমি শুয়ে আছি, আমার দিকে পিছন করে ঠিক নামাজ পড়ার মতো এরকম উঠলো, উঠে চলে গেল। আচ্ছা, এই জিনিসটা আমি দেখতে পেলাম। ওটা যেই চলে যাওয়ার পর না আমার শরীরে পুরো কি হালকা হয়ে গেল। মানে আমি যে এই 2 দিন ধরে রাতে কষ্ট পাচ্ছি, ঘুমাতে পারছি না, বা সারা শরীরের যে যন্ত্রণাটা, মানে ওই যেই উঠে চলে গেল আমি দেখতে পেলাম, অটোমেটিক না শরীরটা পুরো হালকা হয়ে গেল। মানে আমি দিব্যি উঠে কাজ টাজ করছি, সব কিছু করলাম। সেদিনকে আমার একাডেমিতেও কাজ ছিল, সন্ধ্যেবেলা কাজ টাজ সমস্ত সারলাম। সেটা ঠিক একাডেমির কাজ টাজ হয়ে গেছে, আমি বন্ধ করছি, স্টুডিওতে চাবি দিচ্ছি, চাবি দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, একদম পুরো বুঝতে পারলাম আমার শরীরে কেউ ঢুকে গেল। মানে বিচ্ছিরি রকম একটা গন্ধ, আর গন্ধটা পচা টাইপের নয়, কিরকম একটা অদ্ভুত টাইপের, মানে ঠিক মানে খুব আষ্টে গন্ধও নয় বা কোনো পচা গন্ধ ওরকম টাইপের নয়, কিন্তু গন্ধটা কীরকম অন্যরকম। সে গন্ধটা মানে কীরকম চারিদিকটা যেন আমার মাথা টাথাগুলো পুরো একদম হ্যাং করে গেল গন্ধটাতে, আর শরীরের মধ্যে কেউ ঢুকে গেল। আর তার সাথে সাথে বমি আর প্রচণ্ড বুকে কষ্ট। আমি যা হোক করে উপরে উঠে এসে বসেছি, আমার একাডেমিটা বাড়ির নিচেই, মানে তোমার বাপের বাড়ির নিচে না শ্বশুর বাড়ির নিচে। আর ওপরে গিয়ে বিছানায় বসেছি, আর ওরকম কষ্ট পাচ্ছি, চোখ টোকগুলো পুরো বেরিয়ে এসছে। তা মেয়ে তখন, ও ছোট, কি মনে হয়েছে জানি না, ও ঘরে গঙ্গা জল ছিল, পুরো গঙ্গা জল দিয়ে পুরো আমাকে চান করিয়ে দিয়েছে। মানে গঙ্গা জল পুরো ছিটিয়ে ছিটিয়ে পুরো আমাকে চান করিয়ে দেওয়ার মতো করে দিয়েছে। তা দিতে তখন আমার না যেন আস্তে আস্তে মানে শরীরটা একটু ঠিক লাগলো, কিন্তু মানে পুরোপুরি আমি ঠিক হইনি। তা তখন এই ডিসেম্বর মাস, এই রিসেন্ট ডিসেম্বর মাসের কথা বলছি, 2024-এ। তা তখন আমি কি করলাম যে আমি বললাম যা হয় হবে, গুরুদেবকে একটা ফোন করি। তো উনি করে বললেন উনি বাড়ি আছেন। তা আমার তো হাঁটার পুরো ক্ষমতাই নেই, আর চোখ মুখের যে অবস্থা, মানে বাইরে বেরিয়ে মানে কেউ দেখলে আমাকে বলবে তোর কী হয়েছে। একটা হুডি পরে পুরো মুখটা পুরো চাপা দিয়ে নিয়েছি, নিয়ে মানে এই ঠাকুরটা হাতে করে নিয়ে ট্রেনের মধ্যে বসে আছি পুরো একদম চুপ করে। বমি পাচ্ছে, যা হচ্ছে কষ্ট করে চেপে ওনার কাছে গেছি। তো ওনার কাছে যেতে উনি একটা মন্ত্রগ্রন্থ করলে, যা হোক কিছু করে সব কিছুতে একটা প্রোটেকশান, মানে মানে জিনিসটাকে এটা মানে কি বলবো, যে কষ্ট পাচ্ছে রিলিভ হচ্ছে কিছুদিন, কিন্তু পুরোপুরি না জিনিসটা থেকে আমি মুক্তি পাচ্ছি না। উনি ঠাকুরের মানে মায়ের পায়ের একটা ফুল দিলেন, ফুল দেওয়ার পরে মানে কিছুক্ষণ পরে ঠিকঠাক হয়ে গেলাম। সেদিনকে রাত্রে খুব ভালোভাবে ঘুমালাম, কিন্তু 2-3 দিন পর থেকে ওনার ফোন বন্ধ, আর ওনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি আমি। এই মুহূর্তে হয়েছে কি, রাত্রিবেলা শুয়ে আছি, মানে কেউ, মানে পুরো বুঝতে পারছি কেউ আমার পা থেকে পুরো বুক পর্যন্ত উঠছে আর নামছে, পুরো 2টো হাত পুরো উঠছে আর নামছে। এত শরীরের যন্ত্রণা, আর আমার ঠাকুরটা হাতে আছে, ওটা মানে শরীরে কষ্ট হলে উনি বলেছিলেন যে একটা মন্ত্র পাঠ করতে, ওটা বুকে দিয়ে। কিন্তু মানে হনুমান চল্লিশা চালাবো কি এই ঠাকুরটা বুকে নিয়ে মন্ত্রটা পাঠ করব, সেটা পুরো কোনো ক্ষমতা নেই। 2টো হাত না পুরো বিছানার সঙ্গে আমাকে পুরো এরকম করে দিয়েছে, মানে ওই যখন ওরকম হচ্ছে পুরো বিছানার সঙ্গে এরকম করে দিয়েছে। আর ওই কষ্ট সারা রাত ওরকম কষ্ট ভোগ করেছি। যখন মুসলিমদের আজান হচ্ছে, আজানটাও আমার কানে আসছে, তখনও পর্যন্ত সেই জিনিসটা শরীর থেকে আমার ছেড়ে যায়নি। সকালবেলা ঠিক যখন 6:30 বাজে, লাস্ট কি হলো, ওই জিনিসটা পুরো এসে আমার পুরো গলাটাকে টিপে ধরলো। গলাটাকে টিপে ধরে কী করলো, বাঁদিকে গিয়ে আমার এই হাতটা, যে হাতে ঠাকুরটা ছিল, পুরো হাতটাকে আবার বেঁকিয়ে দিল। বেঁকিয়ে দিতে ঠাকুরের মানে হাত থেকে পড়ে গেল, তারপর শরীর থেকে ছেড়ে বেরিয়ে গেল।
পুরো স্পষ্ট আমি বুঝতে পারলাম। পুরো হাতটা তো পুরো দুমড়ে দিয়েছে, পুরো মানে মানে কী বলবো, পুরো হাত দেখছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার হাতটা বেঁকছে, পুরো বেঁকলো, ঠাকুরটা ফেলে দিলাম, তারপর চলে গেল। ওই ঘটনাটা হওয়ার পর আমি তো দাদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, পারিনি। 2-3 দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করেছি, আর শরীরে এত যন্ত্রণা, মানে হট ব্যাগ দিয়ে পুরো শেক করছি সারা শরীর, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমার একটা বান্ধবী আছে অনামিকা বলে, ও ওই নার্সিংয়ের কাজ করে, ও আমাকে বললো বজবজের ওখানে একজন আছে, ওটা হচ্ছে তোমার উনি হচ্ছেন দক্ষিণাকালী সাধনা করে। এবার ওনার কাছে আমি গেলাম। যাওয়ার পর উনিও শনিবার মঙ্গলবার করে বসেন, আর উনিও কোনো টাকা পয়সা কিছু নেন না। তা গিয়ে দেখলাম যে তোমাকে নিজে পুজো করতে হবে, মাকে পুজো করতে হবে, করার পর তোমার যা মনের ইচ্ছা তুমি মাকে জানাবে, তারপর উনি যেখানকার ওই যিনি সাধক আছেন তিনি বসে তোমার সঙ্গে কথাবার্তা বলবেন। এবার আমি গেছি, যাওয়ার পর মন্দিরে পুজো করতে বসেছি, মানে গেছি মন্দিরে ঢুকেছি, আমার মাথা আর কোনো কাজ করছে না, পুরো মাথা হ্যাং করে গেছে। আমি ঠাকুরের পায়ে দিচ্ছি সন্দেশ, ঠাকুরের থালায় দিচ্ছি ফুল, মানে আচ্ছা, মানে যেহেতু শরীরের মধ্যে একটা এফেক্ট আছে, তো আমি পুরো মন্দিরে ঢুকে আমি আর আমার মাথা নেই, এত শরীরে কষ্ট হচ্ছে, ওই রকম গা গুলাচ্ছে, কিন্তু পুরো চেপে আছে যে মা তোমার কাছে এসেছি, তুমি আমাকে ঠিক করে দাও। কিন্তু ওই রকম যে পুরো মন্দিরের ভেতরে ঢুকে আবার পুরো একদম মানে সে কী বলবো, আমি কোনো চিন্তা করার ক্ষমতা আমার নেই। ঠাকুরের পায়ে গিয়ে সন্দেশ দিয়ে দিচ্ছি, ঠাকুরের ঘটে সেই বাতাসা কী করছি আমার নিজেরই মাথায় নেই। যা হোক করে পুজো টুজো করে করলাম, করার পরে এসে তারপর ওনার সঙ্গে কথা বলার পর উনি তখন উনি বলছেন, হ্যাঁ তোমাকে এর আগে একটা কথা বলতে ভুলে গেছি, একজন মুসলিমের কাছে গেছিলাম দাদার কাছে না পেয়ে। মানে এই জিনিসটা আমি বিশ্বাস করতাম না, কিন্তু তোমার কি বলবো যে মুসলিমের কাছে গেছিল মানে কোনো মুসলিম তন্ত্র সাধকের কাছে গেছিলাম। উনি আমার নাম শুনে জাস্ট মানে একজনকে পাঠিয়েছিলাম, উনি বললো তুই নামটা দে, আমি শুনে সব বলে দেবো। মানে আমার সঙ্গে গত মানে 5-6 বছর ধরে কি হচ্ছে সমস্তটা পুরো উনি বলে দিলেন, আমার শুধু নামটুকুনি শুনে। এমনকি আমার ডাক নামটা পর্যন্ত উনি বলে দিলেন। আর যাকে পাঠিয়েছিলাম সে আমার ডাক নাম জানেই না, আমার নিজের নামটাও ভালো নামটাও জানতো না, তাকে লিখে আমি পাঠিয়েছি। আর উনি কি করলেন যে পুরো আমার ডাক নাম পর্যন্ত বলে দিলেন, এবং উনি বলেছিলেন যে আমার 7 বছর ধরে আমার ওপর ক্রিয়া করা হচ্ছে, 7 বছর ধরে। আমার গুরুদেবও তাই বলেছিলেন, আর একজন মুসলিমের কাছে গেছিলাম তিনিও তাই বলেছিলেন। তা এই যখন এই বজবজে এখানে গেছি, তা উনি তখন বললো কী হয়েছে, তা আমি না কোনো কথা বললাম না, মাথা কাজ করছে না, আমি কোনো কথা এদিক ওদিক না বলে আমি বলেছি আমার ওপর পেট চালনা করা হয়েছে। তা উনি তখন কীরকম হাতটা একটা মুদ্রা মতো করে মাটিতে ঠেকিয়ে জাস্ট চোখটা বন্ধ করে তারপর বললেন যে এর আগে কি তো কোনো মুসলিমের কাছে গেছিলিস? বললাম হ্যাঁ। তা বললো ঠিক আছে, আমি ঠিকঠাক করে দিচ্ছি, তবে তোর ওপর না ওষুধও খাওয়ানো হয়েছে, তোর ওপর যেমন 5টা ভারী ভারী ক্রিয়া করা হয়েছে, আর তোকে ওষুধও খাওয়ানো হয়েছে। আমাকে ওষুধও খাওয়ানো হয়েছে, মানে পেটের মধ্যে আমাকে ওষুধ চালনা করা হয়েছে, সেটা তন্ত্রক্রিয়ার মাধ্যমে চালনা করা হয়েছে কি কাউকে দিয়ে খাওয়ানো হয়েছে সেটা উনি বলেননি। আমি জিজ্ঞেস করেছিলাম, উনি কোনো কিছু বলেন না। উনি বললেন যে আমি কোনো কিচ্ছু বলবো না, কে করেছে কবে করেছে কিচ্ছু বলবো না, তুমি মায়ের কাছে যা বলার বলো, মাই সব তোমাকে আস্তে আস্তে ঠিক করে দেবে। তা ওটা ওই তখন থেকে শনিবার মঙ্গলবার করে প্রতি সপ্তাহে পুরো গেছি। যাওয়ার পরে এই যে শিবরাত্রির পরের দিন যে অবস্যাটা গেছে, ওই দিনকে ওখানে বসে আমি ওটা মানে যেটা দক্ষিণাকালীর ওটা হচ্ছে তোমাকে বলে হোম, আর বামাকালীরটা যজ্ঞ, দক্ষিণাকালীরটা হোম। তা তুমি মানে এটা কেউ অবিশ্বাস্য দেখাও, মানে জল দিয়ে কোনোদিন হোম হতে দেখেছো না? হোমকুণ্ডে পুরো জল ঢালছে, যে জলটা আমরা নিয়ে গেছি, মানে আমরা 1 ঘটি করে জল নিয়ে একটা বালতিতে রেখেছি, সেই জলটা হোমকুণ্ডে দিচ্ছে, হোমের কাঠগুলো পুরো জলে ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং সেই ধোঁয়া জাস্ট ঠাকুরের এই পর্যন্ত, তার নিচে ধোঁয়া নামছে না। মানে কি সুন্দর জিনিস, মানে কি বলবো, মায়ের যে কি লীলা, মানে ওখানে না গেলে বুঝতে পারবে না। ওখানে যাওয়ার পর আস্তে আস্তে আমি কিছুটা ঠিক হয়েছি, কিন্তু ঠিক আছি, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি আমি সেটা তো আজকে পডকাস্ট করতে গিয়েই দেখলাম তুমি কতবার অসুস্থ হয়ে পড়লে। আমি এটা বুঝলাম না, কারণ যখন তুমি প্রথমবার আমার সাথে কন্ট্যাক্ট করেছিলে তখন তুমি আমাকে এই ঘটনাগুলো বলেছিলে যে হ্যাঁ তোমার সাথে কিছু ভৌতিক ঘটনা ঘটছে। আমি তখন ভেবেছিলাম যে হ্যাঁ আর 5 জন যেরকম ঘটনা তার লাইফে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে আসে, তুমি হয়তো ঘটনা শেয়ার করতে চাও। কিন্তু তারপর আমাকে স্ট্রাইক করে ওই ব্যাপারটা যখন তুমি আমাকে ফটোগুলো পাঠাও,
আর তার সাথে তোমার ঘরের দরজার যে ভিডিওটা তুমি আমায় পাঠিয়েছিলে সেটা আমাকে ভীষণ অবাক করেছিল, যে একটা দরজা স্টিল রয়েছে সেটা নিজে থেকে খুলে গেল। তো সেটা আমি দেখেছিলাম। তো তারপর তুমি আমাকে 3 দিন আগে ফোনে বললে যে যবে থেকে তুমি আমার সাথে ঘটনাটা শেয়ার করেছো তবে থেকে তোমার সাথে মানে তোমার শরীর খারাপ হওয়া শুরু করেছে আবার। তো সেটাও আমি ভেবেছিলাম যে হয়তো কোথাও না কোথাও তুমি হয়তো কানেক্ট করছো, বা এটা হয়তো নর্মাল হতেও পারে, কারণ এই ওয়েদারে অনেকেরই শরীর টরীর খারাপ হয়। কিন্তু আজকে পডকাস্ট করতে বসে আমি যেটা দেখলাম, তুমি এলে নর্মাল, তারপর যখন শ্যুটে বসার আগে তোমার সাথে আমি কথা বললাম, তুমি বললে যে হ্যাঁ আমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে। তারপর দেখলাম তুমি অসুস্থ হয়ে পড়লে। ইনফ্যাক্ট শ্যুট চলাকালীন তুমি অসুস্থ হলে, বেশ কয়েকবার অসুস্থ একবার আধবার না, হ্যাঁ বেশ কয়েকবার হয়েছো, মানে যেখানে আমাদেরকে শ্যুট থামাতে হয়েছে। ইনফ্যাক্ট আমার তোমার মধ্যে সব থেকে যেটা পজিটিভ লাগলো, যেখানে তোমার ওরকম অসুস্থতা দেখে আমি চেয়েছিলাম পডকাস্টটাকে বন্ধ করে দিতে, ক্যান্সেল করে দিতে, তুমি বললে যে না আমি করব। তো কোথাও না কোথাও তোমার যে এই তোমার সাথে যে নেগেটিভ ঘটনাগুলো ঘটছে, বা তোমার সাথে যেই ঘটনাগুলোই ঘটেছে না কেন, এটার ক্ষেত্রে তুমি যে সারভাইভ করছো, এটার জন্য কিন্তু তোমার মনের জোর অনেকটা দায়ী। তোমার যে এই স্ট্রং বিলিফ সিস্টেম, ঠিক আছে, তোমার মধ্যে যেই স্ট্রং বিলিফনেসটা রয়েছে, সেটা কিন্তু তোমাকে বিশালভাবে মানে আমি কি বলবো আমি জানি না। এই জন্যই হয়তো আমি বেঁচে আছি। হ্যাঁ মানে হয়তো বেঁচে আছি আমি এই জন্যই। আর সবথেকে বড় কথা কি বলতো, এই যে জন্ম, মৃত্যু, বিয়ে, এই যে বলে না, এই 3টে জিনিস আমাদের ভগবান আগে থেকেই ঠিক করে রাখে, বা সব কিছু আগে থেকেই ডিসাইডেড থাকে। তো কেউ হয়তো চাইলেও তোমাকে মেরে ফেলতে পারবে না। তো কোথাও না কোথাও কোনো না কোনো জায়গা থেকে তুমি সেই প্রোটেকশনটা পাবে, তুমি সেই মানে বেঁচে ওঠার রাস্তাটা তুমি পেয়ে যাবে, বা তোমার মনের জোর তুমি অটোমেটিক হয়তো দেখবে যে তোমার মনের জোর এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তোমার এইসব কোনো কিছুই আর গায়ে লাগছে না, সত্যি তাই। তো আমি তোমাকে 2-3 জনের কন্ট্যাক্ট শেয়ার করবো, যেমন আমি বলেছি। আমি আগে তাদের সাথে কথা বলে নিই তোমার এই কেসটা নিয়ে, যদি কোনো রকম হেল্প হয় তাহলে ভীষণ খুশি হব। কারণ আমিও চাই যে অন্তত এই ধরনের জিনিসগুলো, মানে মানুষের তো একটাই জীবন, মানে মানব জন্ম তো একটাই। তো হ্যাঁ, পুনর্জন্মে বিশ্বাস করি, সেটা কার্মিক রেজাল্ট, কার্মিক ফলাফলের ওপর ডিপেন্ড করে। কিন্তু যেই জীবনটা তুমি পেয়েছো, এই জীবনটা এরকমভাবে যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল এন্টিটি বা ভৌতিক ঘটনা এই সব কিছুর জন্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেটা খুবই খারাপ হবে। তোমার নিজের লাইফের প্রতি সেটা জাস্টিফাইড হবে না। তো অবশ্যই আমি চেষ্টা করব যে কিছু মানুষের কন্ট্যাক্ট দেওয়ার, যারা এই সমস্ত কাজ থেকে মানুষকে উদ্ধার করে পজিটিভ ওয়েতে, ভগবানের থ্রুতে, অবশ্যই কোনো রকম নেগেটিভ ওয়েতে না। কারণ আমি এই ধরনের মানুষের সাথে নিজেও যোগাযোগ রাখি না যারা নেগেটিভ জিনিসপত্র নিয়ে কাজ করে। তো যারা এসেছেন আমার পডকাস্টে, আমি একবার তাদের সাথে কথা বলে দেখি, তারা যদি বলে যে হ্যাঁ তারা করতে পারবে তোমার হেল্প, তাহলে অবশ্যই আমি তাদের নাম্বার তোমার সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ শ্রাবণী, এত অবস্ট্যাকলসের পরেও যে তুমি তোমার মনের জোর নিয়ে এই ঘটনাটা পুরোটা শেয়ার করলে। আমি জানি না এটা আমি তোমায় কি বলবো, কারণ সত্যি কথা বলতে একটা সময় আমার মনে হয়েছিল যে হয়তো এই শ্যুটটা আজকে আমাকে বন্ধ করতে হবে। কারণ ইনফ্যাক্ট আমি বলছিলামও ওকে যে শ্যুটটা বন্ধ করে দিতে, কারণ তুমি যেভাবে কষ্ট পাচ্ছিলে ঘটনা বলার সময়, তো সেটা খুব প্যাথেটিক ছিল। ইনফ্যাক্ট এইখানে বসে মানে চোখের সামনে এরকম দেখার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ, এগেন থ্যাঙ্কস যে তুমি গল্পওয়ালাতে এসে তোমার লাইফের এই প্যাথেটিক স্টোরিটা এত বাধা বিপত্তির পরেও তুমি পুরোটা শেয়ার করলে। তো আশা করবো খুব তাড়াতাড়ি তোমার সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, তোমার লাইফ আবার নর্মাল জীবনে ফিরে আসবে। দেখা যাক, বাকিটা ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছাতেই তোমার কাছে এসেছি, আর মনে হয় হয়তো এখান থেকেও কোনো একটা পথ পাবো, হয়তো ঈশ্বর সেটা চেয়েছে বলেই আমি এখানে আছি। হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। ভালো থেকো তুমি। আমি চাইবো তুমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, সব কিছু যেন আবার তোমার আগের লাইফের মতন হয়ে যায়। তো বাকিটা ভগবানের ইচ্ছে, যেটা বললাম। অবশ্যই তুমি প্রার্থনা করো ঠাকুরের কাছে, আর আমিও দেখছি যদি সম্ভব হয় তাহলে আমি ডেফিনেটলি একজনের নয় 2-3 জনের নাম্বার দেবো। তোমার যাকে বিশ্বাস হবে, যার কথা শুনে তোমার মনে হবে যে না এই মানুষটা আমাকে হেল্প করতে পারে, অবশ্যই তুমি তার কাছ দিয়ে তোমার কাজ করিও, বা তুমি নিজেকে অ্যাটলিস্ট প্রোটেক্ট করো। থ্যাংক ইউ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করে দেবেন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না, কারণ ভুলে গেলে চলবে না। গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী বুধবার আসছি,
হরর এক্সট্রা সিরিজের আরও একটা নতুন এপিসোড নিয়ে।